হোয়াট ইজ সয়েল লিকুইফেকশন আর কি। তো লিকুইফেকশন জিনিসটা কি একটু দেখে আসি। যে সয়েল লিকুইফেকশন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে ভূমিকম্পের সময় স্যাচুরেটেড গ্রানুলার যে সয়েল আছে, বালু টাইপের বা বালু সদৃশ যে মাটি আর কি, তার শেয়ার স্ট্রেংথ হারিয়ে তরলের মতো আচরণ করে, যার ফলে ভবন ধ্বংস বা ভূমিধস এরকম পরিকাঠামো নষ্ট হতে পারে আর কি। তো এই জিনিসটাই বলতেছে সয়েল লিকুইফেকশন ইজ এ ফেনোমেনা বলছে হোয়েন দেয়ার ইজ লস অফ স্ট্রেংথ বলছে ইন হচ্ছে স্যাচুরেটেড এন্ড হচ্ছে তোমার কোহেশনলেস সয়েল, যেমন এখানে বালু টাইপের কথা বলছে, বিকজ অফ ইনক্রিজ পোর প্রেশার, মানে আমাদের যে পোর প্রেশার সেটা আস্তে আস্তে ইনক্রিজ হয়, পোর প্রেশার ইনক্রিজ হলে আমাদের শেয়ার স্ট্রেংথ কমে যায় আর কি। তখন কি হবে, হেন্স রিডিউস তোমার ইফেক্টিভ স্ট্রেস, তখন ইফেক্টিভ স্ট্রেস আস্তে আস্তে রিডিউস হবে ডিউ টু ডাইনামিক লোডিং, এই ডাইনামিক লোডিং এর কারণে। কারণ আমাদের হচ্ছে যখন আর্থিক হবে তখন তো আমাদের এই যে পোরোটার প্রেশার বেড়ে যাবে, ডাইনামিক লোডিং তোমার হচ্ছে ইনক্রিজ হবে, তখন হচ্ছে তার স্ট্রেন্থ হারিয়ে যাবে, ইফেক্টিভ স্ট্রেন্থ রিডিউস হতে থাকবে। তখন কি হবে, তখন যে কোনো স্ট্রাকচারের ফল ডাউন হতে পারে, এই যেমন এখানে সুন্দর করে ডায়াগ্রামে দেখানো হয়েছে আর কি, এই আর কি। তো এটা হচ্ছে ফার্স্ট আমাদের পেজ ছিল। এরপরে আমরা চলে যাচ্ছি যে লস অফ শেয়ার স্ট্রেন্থ অফ স্যাচুরেটেড লুজ গ্রানুলার সয়েল। আচ্ছা, তাহলে আমাদের এই যখন লুজ সয়েল নিয়ে মানে সয়েল গুলো থাকে আর কি, তখন আমাদের কি হতে পারে, আমাদের শেয়ার স্ট্রেন্থ আস্তে আস্তে লস হতে পারে। লসের কারণে আমাদের এই যে কখন হয় এটা, এই যে ডেভেলপমেন্ট বলছে ডিউরিং আর্থকুয়েক, আর্থকুয়েকের কারণে এমনটি ঘটে আর কি। আচ্ছা। Okay. এরপরের পার্টটা একটু যাই। তো এখন হচ্ছে বলছে হোয়াট হ্যাপেন্স ডিউরিং লিকুইফ্যাকশন, তো লিকুইফ্যাকশনের সময় মূলত কি হচ্ছে আর কি। তো লিকুইফ্যাকশনের সময় যখন লিকুইফ্যাকশন হবে তখন আমাদের সাইক্লিক যে শেয়ার স্ট্রেস, সি এস এস, সাইক্লিক যে শেয়ার স্ট্রেস সেটা আর কি তৈরি হয়, যা মাটির পোর প্রেশার আস্তে আস্তে বাড়াতে থাকবে। মানে যখন আমাদের আর্থকুয়েকটা হবে তখন আমাদের সাইক্লিক শেয়ার স্ট্রেস ইনক্রিজ হতে থাকবে আর কি, তখন আমাদের পোর প্রেশারটাও আস্তে আস্তে তোমার হচ্ছে বাড়ে। এই বাড়ার কারণে যখন এক্সেস পোর প্রেশার বৃদ্ধি পায় তখন মাটির যে ইফেক্টিভ যে কনফাইনিং স্ট্রেস, এটা মনে রাখে যে ইফেক্টিভ কনফাইনিং স্ট্রেস এর মানে ইফেক্টিভ কনফাইনিং স্ট্রেস যখন সমান হয়ে যায়, পোরোটার প্রেশার এবং ইফেক্টিভ কনফাইনিং স্ট্রেস যখন সমান হয়ে যায়, তখন কি হয়, মাটির যে ইন্টারগ্রানুলার যে কন্ট্রাকশন যে ফোর্স, ওইটা আস্তে আস্তে কমতে থাকবে, মানে জিরোর দিকে চলে যায়, আস্তে আস্তে রিডিউস হতে জিরোর দিকে চলে যায়। তখন কি হয়, মাটিটা আস্তে আস্তে তোমার আমাদের লিকুইফেকশন টাইপের হয়ে যায়, মানে লিকুইডের দিকে চলে যায়, তরলে পরিণত হয়। তখন তোমার যেগুলো স্ট্রাকচার ফল ডাউন হবে বা মাটির ধসে পড়বে, এরকম বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে আর কি। এই কথাটা খুব ইম্পর্টেন্ট যে যে এই যে সাইক্লিক শেয়ার স্ট্রেস তৈরি হয় এবং পোরোটার প্রেশার বৃদ্ধি পায়। আর এক্সেস পোরোটার প্রেশার, পোরোটার প্রেশার কারণে কি হবে, তোমার হচ্ছে ইফেক্টিভ যে কনফাইনিং স্ট্রেস যখন সমান হয়ে যাবে, তখন কি হবে, তোমার হচ্ছে গ্রানুলার কন্ট্রাকশন ফোর্স জিরোতে থাকে, এই আর কি। তখন আর কি আমাদের এটা লিকুইফ্যাকশন ঘটে আর কি। তো আমাদের যে নর্মাল যে কন্ডিশন আর আছে লিকুইফ্যাকশন কন্ডিশন, এই দুটো কন্ডিশন কি হচ্ছে যে আমাদের যে সয়েল যে পার্টিকেল গুলো আছে তাহলে পরস্পরকে সাপোর্ট দেয় নর্মাল কন্ডিশনে, কিন্তু লিকুইফ্যাকশন কন্ডিশনে এই কন্ট্রাকশন ফোর্সটা জিরো হয়। আচ্ছা, পোরোটার প্রেশার স্বাভাবিক থাকে আমাদের মানে নর্মাল কন্ডিশনে, কিন্তু ডিউরিং লিকুইফ্যাকশন যে এটা, সেখানে এক্সেস পোরোটার প্রেশার বৃদ্ধি পায় এবং ইফেক্টিভ যে স্ট্রেস তার মান জিরো হতে থাকে। আচ্ছা, এরপর হচ্ছে নর্মালি মাটি এবং বলছে যেখানে সলিড আচরণ করে, মাটিটা সলিড মতো আচরণ করে, এখানে লিকুইড মতো আচরণ করে, ভবন এবং কাঠামো নিরাপদ থাকে, এটা হচ্ছে ডুবে যায় বা ধস হতে পারে আর কি, ভূমি ধস হতে পারে। এখন বাস্তব যে উদাহরণ যদি বলা হয় তাহলে ওই যে জাপানে ঘটছিল আর কি, জাপানের তোমার হচ্ছে নিশিশিরো, এখানে 2011 সালে ঘটছিল এরকম, যে লিকুইফ্যাকশনের কারণে বড় ধরনের একটা ভূমিকম্প হয়েছিল এবং অনেক ভবন ধসে পড়ছিল আর কি। আর তারপরে হচ্ছে তাইওয়ান এবং তুরস্কে ঘটছিল 1999-এ, মানে ভূমিকম্পের কারণে অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল। এবং 1964-এ তোমার হচ্ছে নিগাতা জাপান বহুতল ভবন পুরোপুরি একদিকে মানে কাজ হয়ে যায় আর কি, এটা এই আর কি ইতিহাস। তো এখন আমরা একটা ফর্মুলা দেখবো, সেটা একটু দেখো। সেটা হচ্ছে আমাদের ইফেক্টিভ স্ট্রেস এর একটা ফর্মুলা আছে, যে সিগমা প্রাইম সমান সমান সিগমা মাইনাস ইউ। আচ্ছা, এখন কথা হচ্ছে সিগমা প্রাইম, সিগমা প্রাইম হচ্ছে আমাদের ইফেক্টিভ স্ট্রেস, আর হচ্ছে সিগমা হচ্ছে আমাদের হচ্ছে টোটাল ভার্টিক্যাল স্ট্রেস, মানে যে পরিমাণ স্ট্রেসটা দেওয়া হচ্ছে টোটাল স্ট্রেস তার থেকে পুরোটার প্রেশারটা বাদ দিলে তখন আমরা ইফেক্টিভটা পেয়ে যাবো। এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা সূত্র আর কি। আচ্ছা, এখন কথা হচ্ছে যদি আমাদের পুরোটার প্রেশারটা বৃদ্ধি পায়, যেমন আর্থিক হলে কিন্তু আমাদের পুরোটার প্রেশারটা আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে লুজ লুজ সয়েলের ক্ষেত্রে যেখানে মর্সালিটি আছে। আচ্ছা, এখন হচ্ছে তখন কি হবে, ইউ এর মানটা যখন ইউ এর মানটা বাড়তে থাকে, মনে করো যে এই ইউ এর মানটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, এই মানটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, তখন কি হবে, তখন এই যে আমাদের সিগমা সিগমা মাইনাস এই এর মানটা বৃদ্ধি পাওয়ার কারণে একসময় জিরোর কাছাকাছি চলে আসবে, তখন এই মাটিটা তরলে নিয়ে আসন করবে, লিকুইডে নিয়ে আসন করবে। তোমরা একটু মনে রাখতে হবে যে আমাদের পুরোটার প্রেশার যত বৃদ্ধি পাবে তত দেখা যাচ্ছে আমাদের এই যে ইফেক্টিভ স্ট্রেসের মানটা আস্তে আস্তে জিরোর দিকে চলে যাবে, এটা হচ্ছে মূল কথা এখানকার। টোটাল স্ট্রেস থেকে এই মানটা কাছাকাছি চলে গেলে তখন জিরোর কাছাকাছি চলে যাবে। টোটাল স্ট্রেস মনে করো যে এখানে 5 আছে, আর এখানে ইউ এর মান যদি আস্তে আস্তে 4.5, 4.6, 4.8, 4.9 এরকম আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে থাকে আর্থকুয়েকের সময়, তখন দেখা যাবে একসময় লিকুইড নিয়ে আসন করবে, তখন ভূমি ধস অথবা বিল্ডিং স্ট্রাকচার ফল্ট একসঙ্গে ঘটবে আর কি এগুলো। আচ্ছা, এটা গেল। এরপরে আমরা আর ইসে চলে যাচ্ছি আমাদের ভিডিও। এখন এরপরে যে জিনিসটা স্যার বুঝাচ্ছেন সেটা হচ্ছে তোমার, আমরা তো এখানে মোটামুটি বুঝে ফেলছি যে শেয়ার স্ট্রেন্থের কথা তিনি বলতেছেন। শেয়ার স্ট্রেন্থ, তো শেয়ার স্ট্রেন্থ হচ্ছে কি, টাউ সমান সমান হচ্ছে সি প্লাস সিগমা ইন্টু হচ্ছে ট্যান ফাই। তো একটু আমরা এখানে দেখে আসি। তো দেখো, এই যে শেয়ার স্ট্রেংথ এর সূত্র হচ্ছে এই যে টাউ সমান সমান সি প্রাইম, এরপর হচ্ছে প্লাস হচ্ছে 5 প্রাইম, এটা 5 প্রাইম। এখন হচ্ছে যখন লিকুইফ্যাকশন হবে তখন আমাদের এখানে কি হবে, আমাদের যে ইফেক্টিভ যে স্ট্রেস এটার মানটা কি হয়, জিরোর কাছাকাছি চলে যায়, তখন টাউ এর মানটা কত হবে, যখন এখানে এই যে সিগমার মানটা জিরোর কাছাকাছি চলে যাবে, আর এখানে ট্যান যাই থাকুক না কেন জিরোর সাথে সামথিং বলতে জিরো হয়ে যাবে। আর সি প্রাইমও তো প্রায় কাছাকাছি তোমার হচ্ছে ইসের মানটা কমে যাবে, যেমন এখানে ইফেক্টিভ যে কোয়েশন, যখন হচ্ছে বালুতে আমাদের এই কোয়েশনের মানটা জিরো হয়, যখন লিকুইডে আসন করে তখন সি প্রাইম জিরো জিরোই হবে, এটা স্বাভাবিক। তখন দেখা যাচ্ছে যে কি আমাদের স্ট্রেন্থের মানটা একদম জিরো হয়ে যাবে, তাই মাটি কোনো শক্তি থাকে না তখন। তার মানে এখানে এটা জিনিসটা বুঝতে চাচ্ছি যে যখন আমাদের লিকুইফ্যাকশনে আচরণ করবে কোনো সয়েল, তখন কিন্তু আমাদের কোনো শেয়ার স্ট্রেংথ সে গেইন করতে পারে না, মানে সব হারিয়ে ফেলে, এই আর কি। যার কারণে ফল্ট হবে। এরপর হচ্ছে টোটাল ভার্টিক্যাল স্ট্রেস, এখানে কিন্তু আমি সূত্র নিই, মানে দুটো জিনিস নিয়ে আলোচনা হয়েছে, স্যারের যত সূত্র আছে এই পিডিএফ আছে।
তো টোটাল ভার্টিক্যাল স্ট্রেস, তো টোটাল ভার্টিক্যাল স্ট্রেসের ক্ষেত্রে আমাদের যে ফর্মুলাটা সেটা হচ্ছে সিগমা ভি নট সমান সমান সামেশন গামা ইন্টু জেড। আচ্ছা, তো আমাদের যে প্রত্যেকটা যে সয়েলের যে ইটা লেয়ার গুলো থাকে, ডিফারেন্ট ডিফারেন্ট লেয়ার থাকে, তো এই লেয়ারের ক্ষেত্রে আমাদের ইউনিট ওয়েট ইন্টু হচ্ছে তোমার থিকনেস আর কি, এই দুটো জিনিস আর কি। ইউনিট ওয়েট, এই যে ইউনিট ওয়েট ইন্টু থিকনেস, ইউনিট ওয়েট ইন্টু থিকনেস, এই যে যোগ করতে হবে, জাস্ট সামেশন করতে হবে। তখন আমরা কি পাবো, টোটাল ভার্টিক্যাল স্ট্রেসটা ফাইন্ড আউট করতে পারবো, সিগমা ভি নট। একটু মনে রেখে যে আমাদের টোটাল ভার্টিক্যাল স্ট্রেস কিভাবে বের করতে হয়, যে আমাদের প্রত্যেকটা লেয়ারে যে ওয়াটার আছে, মানে ওয়াটার বা সামথিং আছে, তার ইউনিট ওয়েটের সাথে থিকনেসটা মাল্টিপল করতে হবে, এই আর কি। এরপরে আমরা একটু দেখবো হচ্ছে পোর ওয়াটার প্রেশারের একটা ফর্মুলা আছে। পোর ওয়াটার প্রেশারের ফর্মুলাটা হচ্ছে ইউ সমান সমান, এটা হচ্ছে গামা ডব্লু। গামা ডব্লু হচ্ছে আমাদের ওয়াটারের যে ইটা আর কি, ওয়াটারের যে ইউনিট ওয়েট যেটা আছে, যেমন আমরা 10 ধরে থাকি, 9.8 সেটাকে আমরা 10 ধরে থাকি, 10 কিলো ইন্টু হচ্ছে এইচ ডব্লিউ। এইচ ডব্লিউ হচ্ছে আমাদের ওয়াটার টেবিল এর নিচে আর কি বলছে ডেপথ, ওয়াটার টেবিলের নিচে কত ডেপথ আছে সেটা হচ্ছে এইচ ডব্লিউ। তাহলে এর মাধ্যমে আমরা ইউটা পেয়ে যাবো, পোর ওয়াটার প্রেশারটা পেয়ে যাবো। এটা কিন্তু ইম্পর্টেন্ট, পোর ওয়াটার প্রেশার কিভাবে বের করতে হয়, এটা এই সূত্রটা ইম্পর্টেন্ট। তাহলে এই পর্যন্ত আমরা একটু দেখে আসি আমাদের স্যারের পিডিএফটা একবার, স্যার কি শেখালেন। তো স্যার এখানে সেই জিনিসগুলো তার পিডিএফ তুলে ধরছে, যে আমাদের ইফেক্টিভ স্ট্রেস গিভস মোর তোমার হচ্ছে রিয়েলিস্টিক বিহেভিয়ার অফ সয়েল। এখানে হচ্ছে শেয়ার স্ট্রেন্থ বলছে ক্যান বি এক্সপ্রেসড এই যে টাউ সমান সমান সি প্রাইম, তারপর হচ্ছে তোমার সিগমা এন মাইনাস ইউ। এখন কথা হচ্ছে ওই যে আমরা যে সিগমা প্রাইম সমান সমান আমরা একটু আগে শিখে আসছি, যে ইফেক্টিভ স্ট্রেস এই যে সিগমা প্রাইম সমান সমান হচ্ছে সিগমা মাইনাস কি, সিগমা মাইনাস ইউ, ওই জিনিসটাই ওখানে লেখা হয়েছে, এখানে লেখা হয়েছে এই জিনিসটাই ইফেক্টিভ স্ট্রেস, এটা লেখা হয়েছে ইনটু হচ্ছে ট্যান ফাই। তো যখন আমি যেটা বললাম যে যখন হচ্ছে আমাদের এই ইফেক্টিভ স্ট্রেস মানটা জিরো হবে, লিকুইফ্যাকশন টাইপের হবে, তখন আমাদের কি হবে, এখানে কোনো শেয়ার গেইন হবে না। ওই জিনিসটাই স্যার এখানে বলতে চাইছেন, এই যে সি প্রাইম জিরো হয়েছে আর টাউ তখন কি হবে, জিরো নাই হবে। তো এই জিনিসটা ওখানে তিনি এক্সপ্লেন করছেন। বুঝছেন? এটা নিয়ে আশা করি তেমন কোনো সমস্যা নেই। এখানে যদি সমস্যা থাকে একটু বলতে পারো, যে শেয়ার স্ট্রেন্থে কোনো ঝামেলা আছে কিনা এই জায়গাটায়, আছে নাকি সাদমান? হ্যালো, শোনা যাচ্ছে না আমার কথা সাইফুল? হ্যাঁ হ্যাঁ বলছো শুনে আসছো। হ্যাঁ, তুমি কন্টিনিউ করো, সমস্যা নেই, ঠিক হচ্ছে ওকে, তো। ঠিক আছে, ঠিক আছে, okay. এখন হচ্ছে স্যার মূলত ফ্যাক্টর নিয়ে কথা বলছেন, যে মেইন ফ্যাক্টর বন্ধু দ্যাট ওই তোমার হচ্ছে গভর্ন ভার্টিক্যাল লিকুইড। স্ট্রেসটা যদি আরেকবার একটু দেখাইতাম। কোনটা ভার্টিক্যাল বন্ধু, স্ট্রেস, কোনটা? ওই যে তুমি ডগ থেকে একটা দেখাচ্ছিলে না, ভার্টিক্যাল স্ট্রেস আর হচ্ছে পোর ওয়াটার স্ট্রেস। আচ্ছা, ঠিক আছে, ভার্টিক্যাল স্ট্রেসটা ওই যে 3 নম্বরের মধ্যে, 3 3 নম্বরে। নম্বর না? আচ্ছা, হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। তো টোটাল ভার্টিক্যাল স্ট্রেস হচ্ছে যখন আমরা বের করবো, তখন আমরা কিভাবে বের করবো, এটা একটা কথা। মানে ভার্টিক্যাল স্ট্রেস তো আমাদের বের করা লাগে সিগমা ভি নট, এটার মূলত হচ্ছে সিগমা ভি নট দিয়ে করা হয়, এটা ম্যাথে গেলে আমরা লাগবে এটা আর কি। তো সিগমা ভি নট সমান সমান হচ্ছে তোমার আমাদের যে লেয়ারে থাকবে আর কি, যে লেয়ারে ভার্টিক্যাল স্ট্রেস তুমি বের করবা, সেই লেয়ারের ইউনিট ওয়েট ইনটু হচ্ছে থিকনেস, কতগুলো থিকনেস আছে এখানে, 3 ফিট আছে না তোমার 4 ফিট আছে নাকি 1 ফিট আছে না মিটার আছে, এরকম আর কি। তো তার যোগ করতে হবে, তখন আর কি আমি টোটাল ভার্টিক্যাল স্ট্রেস পেয়ে যাবো। মানে এই দুটো যে ইটা আর কি, গামা ইনটু জেড, এটা যত লেয়ারে আছে তার সবগুলো সামেশন করলে তখন আর কি তুমি টোটাল ভার্টিক্যাল স্ট্রেস পেয়ে যাবো। মনে করো 3টা লেয়ার আছে, তাহলে 3টা লেয়ারে আলাদা আলাদা তোমার দেখলো যে গামার মানটা আছে, এরকম 3টা লেয়ার আছে মানে। এখানে দেখলো যে এখানে মর্সালিটির পরিমাণটা একটু কম আছে, এর যে গামার মানটা এখানে কম আছে, এখানে একটু বেশি আছে, এখানে এরকম। তাহলে এর সাথে থিকনেস মাল্টিপল করতে হবে, মাল্টিপল করে একবারে তুমি যখন এইগুলো যোগ দিয়ে দিবা, সামেশন করবা, তখন তুমি একবারে হচ্ছে টোটাল ভার্টিক্যাল স্ট্রেস ফাইন্ড আউট করতে পারবা, এই যে এই জিনিসটা আর কি, গামা ভি নট। এখন তো মোটামুটি তো ক্লিয়ার। বুঝতে পারছি, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, থ্যাংক ইউ। ঠিক আছে, নেক্সট। এখন তাহলে আমরা স্যারের পিডিএফ একটু দেখে আসি, সরি। তো এখানে স্যার এরপর বলতেছে যে মেইন ফ্যাক্টরস দ্যাট গভর্ন তোমার হচ্ছে লিকুইফ্যাকশন ইন দা তোমার হচ্ছে ফিল্ড। আচ্ছা, ফিল্ডে। ওকে, তো এখানে আমি এখানে দেখা যাচ্ছে সুন্দর করে, এখানে আমার নোট করা আছে, তো দেখো। তো মেইন কি কি ফ্যাক্টর আছে আর কি, এখানে কথা আছে দেখো। তো এখানে ফার্স্ট হচ্ছে আর্থকুয়েক ইন্টেন্সিটি এন্ড হচ্ছে ডিউরেশন, এটা মানে এখানে বলতেছে যে কয়েকজন বিজ্ঞানী নাম করছে, শিড আর হচ্ছে তোমার হচ্ছে ইডরিস। তো অন্যান্য গবেষকদের মধ্যে মাঠ পর্যায়ে লিকুইফ্যাকশন নির্ভর করে নিম্নলিখিত 12টি প্রধান ধাপের উপর। তো প্রধান কি কি উপাদান, ফার্স্ট হচ্ছে বলতেছে আর্থকুয়েক ইন্টেন্সিটি এন্ড ডিউরেশন, মানে আর্থকুয়েকের কতটুকু ইন্টেন্সিটি হবে এবং ডিউরেশন উপর ডিপেন্ড করে আমাদের এই লিকুইফ্যাকশন হতে পারে। যেমন মনে করো যে আমাদের ভূমিকম্পে যে মানে যে পিজিএ যেটাকে বলা হয়, পিক গ্রাউন্ড অ্যাক্সিলারেশন, বলছে যে এম এক্স যেটাকে বলি থাকি, শ্যাকিং এর সময়কাল সাইক্লিক শেয়ার স্ট্রেন বলছে তৈরি করে, যা মাটির কণাকে সংকুচিত করে এবং এক্সেস পোরোটার প্রেসার বাড়ায়। ওই একটু আগে আমরা যে প্রথমে আলোচনা করে আসলাম লিকুইফ্যাকশনের যে বিষয়টা, ওইটাই আর কি, ওটার কথা বলছে। তো এটার ক্ষেত্রে কন্ডিশনটা কি দেখো, এ ম্যাক্স আমাদের যে ইটা আর কি, এই যে পিক গ্রাউন্ড অ্যাক্সিলারেশন, এ ম্যাক্স হচ্ছে 0.1 গ্রাম, আর হচ্ছে তোমার স্থানীয় যে ম্যাগনিটিউড যেটা হচ্ছে এমএল হচ্ছে 5 হলে লিকুইফ্যাকশন শুরু হয়। তাহলে লিকুইফ্যাকশন কন্ডিশন হচ্ছে যখন হচ্ছে আমাদের এই যে পিক গ্রাউন্ড অ্যাক্সিলারেশন এর মানটা হচ্ছে 0.1 হবে, এই যে 0.1 গ্রামের কাছাকাছি, এবং আমাদের যে এমএল হচ্ছে পাসের আন্ডার, মানে পাস হবে ইন্টেন্সিটি যে মানটা আর কি, তো তখন হচ্ছে লিকুইফ্যাকশন হওয়ার পসিবিলিটি আছে। আর এর নিচে হলে সাধারণত আমার লিকুইফ্যাকশন হয় না, এটা একটু মনে রেখে কন্ডিশনটা, যে কখন লিকুইফ্যাকশন হওয়ার পসিবিলিটি আছে আর কখন হওয়ার সম্ভাবনা নেই, এই আর কি। এরপরে আসে হচ্ছে ভূগর্ভস্থ পানির স্তর। এখন যদি গ্রাউন্ড ওয়াটার লেভেল যদি খুব উপরে থাকে, কোনো কারণে যদি অনেক বেশি উপরে থাকে, তখন কি হবে, মাটি ম্যাক্সিমাম হচ্ছে মর্সারিটি থাকবে, মাটির ভিতরে পানি থাকবে, যার কারণে যে কোনো ধরনের ভূমিকম্প হলে কি হবে, ওখানে কিন্তু লিকুইফ্যাকশন হওয়ার পসিবিলিটি বেড়ে যাবে। তাই এই কথাটা বলছে যে মাটি পানির স্তরের উপরে থাকে, এটা আনস্যাচুরেটেড বলতে, তাতে সাধারণত লিকুইফ্যাকশন হবে না। কারণ যদি মাটির স্তর মানে পানির স্তর অনেক নিচে থাকে, দেখা গেলো যে 20 ফিট নিচে আছে পানির স্তর আছে, তাহলে ওখানে লিকুইফ্যাকশন হওয়ার কোনো সুযোগই নেই, কারণ মাটি তো সব হচ্ছে তোমার হার্ড লেয়ারে থাকবে, উপরে যে মাটিগুলো আছে। কিন্তু যদি কোনো কারণে দেখা যায় যে মাটির তোমার পানির স্তরটা দেখলো 5 ফিট নিচে আছে, তখন কি হবে, 5 ফিট মাটি খুললেই কিন্তু ওখানে মাটির সাথে পানি বেরোবে আর কি। যেমন আমাদের দক্ষিণ অঞ্চলে এই জিনিসটা দেখা যায়, একটু মাটি খুললেই পানি পাই ওখান ওর সাথে। তো এই জন্য হচ্ছে ওয়াটার লেভেলটা যত উপরে হবে তত আমাদের জন্য মানে এটা ঝুঁকিপূর্ণ আর কি, এই কথাটা ইম্পর্টেন্ট, তাই লিখছে যে
আমাদের লিকুইফ্যাকশন হওয়ার যে আর কি মেইন ফ্যাক্টর এই একটা গ্রাউন্ড ওয়াটার টেবিল। আচ্ছা, এরপর হচ্ছে মাটির ধরন, সয়েল টাইপ, কোন ধরনের মাটি এখানে আছে, এটা কি মানে কোয়েসিভ আছে নাকি কোয়েশন লেস আছে আর কি। যদি কোয়েসিভ থাকে, কাদা টাইপের থাকে, তো সেখানে তো আমাদের হচ্ছে লিকুইফ্যাকশন হওয়ার পসিবিলিটি বেশি আর কি। আচ্ছা, তো এই কথাটা এখানে তুলে ধরছে যে সব মাটি লিকুইফ্যাকশন প্রবণ নয়। তোমার হচ্ছে এক বিজ্ঞানী, ওই যে এই যে আমি বিজ্ঞানীর নামটা বললাম, কি এর নাম, ইদ্রিস, আর হচ্ছে আরেকজন বিজ্ঞানী আছে, তোমার হচ্ছে হিরারা, কি লিখছে, ইস হি হারা আসা। এটা হচ্ছে 1985-এ তিনি বলছেন লিকুইফ্যাকশন মূলত হচ্ছে ফাইন টু মিডিয়াম স্যান্ড আর হচ্ছে লো প্লাস্টিসিটি ফাইন যুক্ত বালুতে ঘটে। লিকুইফ্যাকশন মূলত হচ্ছে ফাইন টু মিডিয়াম স্যান্ড, ছোট যে দানা, ফাইন টু মিডিয়াম স্যান্ড, আর হচ্ছে লো প্লাস্টিসিটি যেগুলো। প্লাস্টিসিটি জিনিসটা কি, প্লাস্টিসিটি হচ্ছে আমরা ওই যে কামার কুমোররা যেগুলো করে, যে যে কোনো এমন একটা কন্ডিশন, যে কোনো শেপ দিলে সেই শেপে সে থেকে যাবে আর কি। তো লো প্লাস্টিসিটি তার মানে যেখানে মাটির মানে সরি পানির পরিমাণটা বেশি থাকে, তার মানে হচ্ছে মনে করো যে কামাররা একটা জিনিস বানালো, একটা পুতুল বানালো, সেই পুতুলটা যদি আহ যদি মনে করো যে কোনো কারণে বেঁকে যায়, বানানোর পরে বেঁকে যাচ্ছে, তার মানে কিন্তু এটা লো প্লাস্টিসিটি, তার মানে এটা হচ্ছে লো প্লাস্টিসিটি। ঠিক আছে। একদম। আচ্ছা, ওকে, তো এই জিনিসটাই কথা বলছে যে সয়েল টাইপের যে বিষয়টা আর কি। এরপরে চলে আসি হচ্ছে তোমার হচ্ছে এই যে এখানে একটু দেখো যে লিকুইফ্যাকশন মানে কি, মানে কোন ইসে আর কি বেশি হবে আর কোনটাই কম হবে, এই কথাটা একটু বুঝি আর কি। তো ক্লিন স্যান্ড যখন হবে তখন কিন্তু আমাদের লিকুইফ্যাকশনের পরিমাণটা হাইয়েস্ট পরিমাণ, কারণ এখানে কি হচ্ছে নন কোয়েসিভ এবং হচ্ছে লুজ স্ট্রাকচার। আচ্ছা, এরপর সিল্টি স্যান্ড যখন হবে তখন হচ্ছে উৎস মানে সর্বোচ্চ, তারপরে তার নিচের লেভেলে একটু লো প্লাস্টিসিটি, কারণ এখানে প্লাস্টিক কম। এবার হচ্ছে নন প্লাস্টিক সিল্ট যখন হবে তখন মধ্যম কোয়ালিটি লিকুইফ্যাকশন হওয়ার পসিবিলিটি থাকে, আর লিমিটেড কোয়েশন, এখানে কোয়েশনটা লিমিটেড আছে। আর হচ্ছে গ্রানুলার যখন হবে তখন তুলনামূলক কম, লিকুইফ্যাকশনটা তুলনামূলক কম থাকে, হাই পারমিবিলিটি, কারণ এখানে পারমিবিলিটিটা হাই থাকে, প্রেশার তোমার হচ্ছে ডিসিপেটেড আর কি। আর হচ্ছে তোমার কোয়েসিভ যে কেলে যেটা আছে, কোয়েসিভ কেলে সবচেয়ে কম থাকে এখানে, লিকুইফ্যাকশন হওয়ার পরিমাণ কম, কারণ প্লাস্টিসিটি তোমার প্রিভেন্টস পোর বিল্ড আপ আর কি। প্লাস্টিক এখানে মানে পোরোটার যে এটা বিল্ড আপ হয় আর কি, পোরোটার পরিমাণটা কম থাকে আর কি। আচ্ছা, এখন আসি তোমার একটা ক্রাইটেরিয়া আর কি, যে কোয়েসিভ সয়েল লিকুইফ্যাকশন হতে পারে যে কোন কারণে। দেখো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই যে এই কথাটা এখানে একটু দেখে নাও। বলছে যখন 15% নিচে ফাইনাল হবে, 15% নিচে, অথবা 0.005 মিলিমিটার এর চেয়ে সূক্ষ্ম কণা, অথবা লিকুইড লিমিট যদি 35 থেকে কম হয়, লিকুইড লিমিট যদি 35 থেকে কম হয়, আর হচ্ছে ওয়াটার কন্টেন্ট, এই যে ডব্লিউ, ওয়াটার কন্টেন্ট যদি লিকুইড লিমিটের 0.9 এর সাথে গুণ দিলে যে রেজাল্ট হয় তার থেকে বেশি হয় ওয়াটার কন্টেন্ট, তখন এই তিনটে শর্তের ক্ষেত্রে তোমার হচ্ছে আমাদের কিন্তু এই কোয়েসিভ সয়েল লিকুইফ্যাকশন হতে পারে, মানে কোয়েসিভ সয়েলটা লিকুইফ্যাকশন হতে পারে। এটা মনে রাখে এই তিনটে কন্ডিশন, এই যে ফাইনার বিষয়টা, আর লিকুইড লিমিটের মানটা, আর হচ্ছে তোমার এই যে ওয়াটার কন্টেন্টের কথা বলছে কি, লিকুইড লিমিটের সাথে 0.9 দিয়ে গুণ দেওয়ার পরে যদি তোমার ওয়াটার কন্টেন্টের মানটা বেশি থেকে যায়, মনে করো লিকুইড লিমিট 35, 35 সাথে 0.9 দিয়ে গুণ দিতে হবে, 35 সাথে যদি আমরা 0.9 দিয়ে গুণ দিই, তখন দেখা যাচ্ছে যে 31.5। এখন 31.5 থেকে যদি ওয়াটার কন্টেন্ট মান বেশি হয়, মনে করো ওয়াটার কন্টেন্ট 40 হয়ে গেল, তখন কিন্তু এই তিনটে কন্ডিশন ফিল আপ হলে তখন সেই কোয়েসিভ সল্টটাও লিকুইফ্যাকশনের ন্যায়াসন করতে পারে এই আর কি। এই কন্ডিশন একটু মাথায় রাখতে। ওকে, এরপরে চলে যাচ্ছি। এরপর হচ্ছে তোমার 4 নম্বর উপাদান, এই পরীক্ষা কিন্তু স্যার আমার মনে হয় এটা দিতে পারে আর কি, এই যে তোমার মেইন ফ্যাক্টর, এই 12টা ফ্যাক্টরের নাম লিখতে দিতে পারে আমার যেটা মনে হয়, কারণ উনি তো ওই থিওরিক্যাল প্রশ্ন দেয়, এই 12টা ফ্যাক্টর কিন্তু দিতে পারে। তা এই আমরা কিন্তু এখন অলরেডি 3টে ফ্যাক্টর শিখে ফেলছি, এখন 4 নম্বর ফ্যাক্টর হচ্ছে রিলেটিভ ডেন্সিটি, ডিআর। তো রিলেটিভ ডেন্সিটিটা হচ্ছে কি, আমাদের যে পোরটার পোর ভলিউম এবং হচ্ছে আমাদের যে পোর ভলিউমের সর্বনিম্ন মানে লোয়েস্ট ভ্যালু আর হচ্ছে হাইয়েস্ট ভ্যালু, এর যে কম্পারিজন বা এর যে রেশিও, এটাকে আমরা বলতেছি রিলেটিভ ডেন্সিটি আর কি। তো মাটি যত ঘন হবে, যত ডেন্স হবে, তখন তত আমাদের কি হবে, শেয়ারের সময় তোমার ভলিউম কন্ট্রাকশন তত কম হবে। আর হচ্ছে পোরোটার প্রেশার বলছে কম তৈরি হয়, মানে যত ডেন্স হবে তত পোরোটার প্রেশার তো কম হবে, এটা স্বাভাবিক। আর পোরোটার প্রেশার যদি কম হয় তাহলে লিকুইফ্যাকশন হবেই না, মানে কমে যাবে, লিকুইফ্যাকশনের পসিবিলিটি কমে যাবে। পোরোটার প্রেশার যত কমে যাবে লিকুইফ্যাকশন পসিবিলিটি কমে যাবে। আচ্ছা, এরপর হচ্ছে যখন 80% ক্রস করে, আমাদের যদি তোমার হচ্ছে রিলেটিভ ডেন্সিটি যদি 80% মানে প্লাস হয়, তখন সাধারণত লিকুইফ্যাকশন হয় না। রিলেটিভ ডেন্সিটির মানটা একটু মনে রাখতে হবে, 80% উপরে যদি হয় তাহলে লিকুইফ্যাকশন হবে না। আচ্ছা, এরপরে চলে যাচ্ছি। এরপর হচ্ছে তোমার পার্টিকেল সাইজ গ্রাডেশন, পার্টিকেল সাইজের পরে দেখো ইউনিফর্ম গ্রাডেড যদি হয়, ইউনিফর্ম গ্রাডেড কি, যে বড়র ভিতরে ছোট থাকবে, এরকম বড় বড়র ভিতরে আমাদের ছোট ছোট পার্টিকেল গুলো থাকবে আর কি, তখন তাকে আমরা বলবো ইউনিফর্মলি গ্রাডেড। তো এইরকম যদি কন্ডিশন হয়, তখন কিন্তু আমাদের তোমার হচ্ছে লিকুইফ্যাকশনের পসিবিলিটি আস্তে আস্তে কমে যায়। কিন্তু যদি কোনো ওয়েল গ্রেডেড না হয়, তখন কিন্তু আমাদের পোরোটার প্রেশার বাড়ার পসিবিলিটি আছে। তো এই জিনিসটা এখানে তুলে ধরা হয়েছে আর কি, যে পার্টিকেল সাইজ গ্রেডেশনের ক্ষেত্রে আছে। এরপরে আসি তোমার হচ্ছে প্লেসমেন্ট কন্ডিশন অথবা তোমার ডিপোজিশনাল এনভায়রনমেন্ট আছে। তো এখানে কি বলতেছে, হাইড্রোলিক ফিল্ডস, পানির নিচে স্থাপিত তোমার হচ্ছে ভরাট মাটি, যেটাকে বলা হয় হাইড্রোলিক ফিল্ডস। যদি হাইড্রোলিক ফিল্ডস বেশি লিকুইফ্যাকশন প্রবণ বলছে, কারণ মাটির কণা পানির মধ্যে দিয়ে বলছে যে পড়ে লুজ এবং তোমার হচ্ছে সেগ্রিগেটেড বলছে স্ট্রাকচার তৈরি করে। যেমন আমাদের ওই যে হ্রদ যেগুলো আছে, বিভিন্ন ধরনের হ্রদ আছে, বা বন্যাজনিত যে এলাকাগুলো আছে, অথবা সামুদ্রিক যে এলাকাগুলো, এই পরিবেশে যে মাটিগুলো যেগুলো আছে মানে পানির নিচে থাকে আর কি, সেগুলো কিন্তু ম্যাক্সিমাম তোমার স্যাচুরেটেড কন্ডিশনে থাকে আর কি। তাই এই জিনিসটা তখন কি হবে, ওই ওই যে লেয়ারটা, ওই লেয়ারটা হচ্ছে আমাদের লিকুইফ্যাকশন টাইপের আর কি। তাই বলতেছে যে প্লেসমেন্ট কন্ডিশন আর কি, মানে কোন কন্ডিশনে সে আছে সয়েলটা, তারপরে ডিপেন্ড করে আমাদের লিকুইফ্যাকশন হবে কিনা, এই জিনিসটা বলতে চাইছে আর কি। আচ্ছা, এরপর এটা আসি, এরপর হচ্ছে ড্রেনেজ কন্ডিশন। ড্রেনেজ কন্ডিশন হচ্ছে কি, আমাদের এক্সেস যে পোরোটার প্রেশার,
এটা দ্রুত যদি মানে কোনো কারণে যদি আমরা বের করে দিতে পারি, তাহলে কি হবে, ওই মাটিটা আস্তে আস্তে তোমার শক্ত হবে। কিন্তু যদি কারণে বের না করে দিতে পারি, তখন ওই মাটিটা কিন্তু নরমই থেকে যাবে। এই জন্য বলছে ড্রেনেজ কন্ডিশন হচ্ছে কি, যদি ড্রেনেজ ব্যবস্থা ভালো থাকে, পানি নিষ্কাশন যদি ভালো থাকে বা পানিটা ঝরে যেতে পারে, তাহলে কিন্তু লিকুইফেকশনের মানটা কমে যাবে। কিন্তু ড্রেনেজ কন্ডিশন যদি দুর্বল হয়, উইক হয়, তখন আমাদের লিকুইফেকশন বেশি হবে আর কি। এই জিনিসটা তুলে ধরতেছে এখানে। এরপরে আসি তোমার হচ্ছে কনফাইনিং প্রেশার। কনফাইনিং প্রেশার হচ্ছে কি, আমাদের সাইক্লিক যে লোডিং আছে, সাইক্লিক লোডিং মানে ওই যে আর্থকুয়েক যেরকম হয়, আর্থকুয়েক লোডের কারণে সাইক্লিক লোডিং ক্রিয়েট হয়। সাইক্লিক মানে ঘূর্ণন টাইপের আর কি, এলোপাতাড়ি, এলোমেলো আর কি। তো এটা কি হবে, সাইক্লিক লোডিং এর অধীনে মাটি লিকুইফেকশন রেজিস্ট্যান্স বসে ইফেক্টিভ কনফাইনিং প্রেশার বসে এর ফাংশন। তো ফিল্ড অবজারভেশন অনুযায়ী বলছে যে লেভেল গ্রাউন্ডে লিকুইফেকশন সাধারণত অগভীর বস্তু গভীরতায় 50 থেকে 60 ফুটের বসে সীমাবদ্ধ থাকে। যেমন এখানে এই যে কনফাইনিং প্রেশার যে বিষয়টা বলছে, সেটা হচ্ছে এই যে কে নট সমান সমান হচ্ছে কত, সিগমা এস প্রাইম ডিভাইডেড সিগমা বি প্রাইম। এটা হচ্ছে ল্যাটারাল স্ট্রেস রেশিও, কনফাইনিং প্রেশার। এটা একটু মনে রাখতে হবে যে ল্যাটারাল স্ট্রেস রেশিও, এটা বের করার সূত্র হচ্ছে সিগমা এস প্রাইম ডিভাইডেড সিগমা ভি প্রাইম আর কি। এটা হচ্ছে কনফাইনিং প্রেশার বের করার সূত্র এটি, ঠিক আছে। এরপর হচ্ছে পার্টিকেল শেপ গুলো কেমন হলে তোমার লিকুইফেকশন কম হবে বা বেশি হবে, এটা একটু জানতে হবে। যদি গোলাকার হয়, রাউন্ডেড হয়, রাউন্ডেড কোন হচ্ছে অ্যাঙ্গুলার কোন হচ্ছে সহজে ঘন হয় আর কি, তাই রাউন্ডেড পার্টিকেল এর মাটি বেশি লিকুইফেকশন প্রমাণ। যদি রাউন্ডেড হয়, ভালো করে দেখো, রাউন্ডেড শেপ হলে কিন্তু লিকুইফেকশন বেশি হবে, কারণ এখানে কিন্তু ফ্রিকশন কম কাজ করে। কিন্তু যদি অ্যাঙ্গুলার হয়, কণাযুক্ত থাকে, তখন কিন্তু আমাদের ফ্রিকশনটা বেশি কাজ করে, যার কারণে লিকুইফেকশন ওখানে কম হবে। রাউন্ডেড এর ক্ষেত্রে লিকুইফেকশন তাহলে বেশি হয়, আর হচ্ছে অ্যাঙ্গুলার ক্ষেত্রে কম হবে। তো এই পার্টিকেল শেপ এটা একটা ফ্যাক্টর। এরপরে হচ্ছে তোমার হচ্ছে এজিং এন্ড হচ্ছে তোমার হচ্ছে সিমেন্টেশন আর কি। তো বলছে নতুন জমা মাটি পুরাতন মাটির চেয়ে বেশি লিকুইফেকশন প্রবণ। যেমন যদি নতুন মাটি হয়, তো পুরাতন মাটির চেয়ে বেশি লিকুইফেকশন হচ্ছে কি, নতুন মাটিগুলো বেশি হয়, কারণ এখানে তো শেয়ার স্ট্রেন্থ কম থাকে, বা এর দেখা গেলো যে কোয়েসিভ মানে তোমার এই যে ওয়াটার অ্যাবজর্পশন ক্যাপাসিটি বেশি হয়ে গেল। তো এই কথাটা বলছে যে লিকুইফেকশন প্রবণ হয় নতুন মাটিগুলো আর কি। সময়ের সাথে তোমার কি হবে, সিমেন্টেশন যখন দীর্ঘ একটা টাইম যাবে, তখন কি হবে, এই মাটিগুলো আস্তে আস্তে সিমেন্টেশন হবে। সিমেন্টেশন মানে বাইন্ডিং হবে, মানে একত্রিত হবে, এরকম বলছে, তৈরি হয় এবং কোনার মধ্যে বন্ড বাড়ে, তখন লিকুইফেকশন রেজিস্টিং বাড়ে। তার মানে এই একটা ফ্যাক্টর যে এজিং এন্ড সিমেন্টেশন। তো নতুন মাটি আর পুরাতন পুরাতন মাটি এটা কিন্তু ডিফারেন্ট। এই লিকুইফেকশন কিন্তু নতুন মাটিতে বেশি হয়। যেমন আমরা যদি কোনো জায়গায় স্ট্রাকচার দাঁড় করি, মনে করো যে আমাদের একটা শহরে, কিন্তু ওখানে একটা আগে থেকে পুকুর ছিল আর কি, তো পুকুরটা ভরাট করতে হয়েছে বালি দিয়ে। তখন কি হবে, ওই বালিটা কিন্তু ওই বালিটার ভিতরে মর্সারিটি থেকে গেছে, মানে ওদের পানি থেকে গেছে, পোর প্রেশার আছে। তো ওই বালিতে কিন্তু ডাইরেক্ট তুমি স্ট্রাকচার দাঁড় করতে পারবে না, কমপক্ষে আবারও তো 3-4 বছর যাবে, তার বালিটা বালিটা শুকনো হবে, বা ওই ওয়াটারটা আস্তে আস্তে মাটি মানে মানে নিচে চলে যাবে। তারপরে ওই বালিটা যখন হাই স্ট্রেন্থ গেইন করবে আস্তে আস্তে, তখন তুমি স্ট্রাকচার দাঁড় করতে পারবা, মানে হাই লোডের স্ট্রাকচার। আর যদি ইনস্ট্যান্ট কেউ দাঁড় করে, তাহলে কিন্তু ভবিষ্যতে ওই বাড়ি ডাবিয়ে যাবে, কোনোভাবে ঠেকাতে যাবে না, এই আছে কথা। তাই বলছে যে পুরো নতুন মাটি আমাদের স্ট্রাকচার দাঁড় করানোর জন্য ক্ষতিকর, তো পুরাতন মাটি ভালো আর কি, তাই বলছে। এরপর হচ্ছে হিস্টোরিক্যাল এনভারনমেন্ট। এখানে কি বলতেছে, পূর্বে ভূমিকম্প কম্পিত পুরাতন মাটির লিকুইফেকশন রেজিস্ট্যান্স বেশি। যদি আগে কোনো মাটিতে ভূমিকম্প হয়, কোনো রিজনে ভূমিকম্প হয়, তাহলে ওই মাটিটার কি হয়ে গেছে, কিছুটা বসে গেছে বা বন্ডিংটা ভালো হয়ে গেছে, তখন কিন্তু ওটা লিকুইফেকশন রেজিস্টিং বেশি হবে, লিকুইফেকশনটা কম থাকবে আর কি। আচ্ছা, এই কথাটা তারা বলতেছে আর কি। এখন আসি তোমার হচ্ছে বিল্ডিং লোড, ভবনের ভারের পরেও ডিপেন্ড করে যে লিকুইফেকশন হবে কি হবে না। যেমন ভার যদি কম থাকে, তাহলে তো এখানে লোডের পরিমাণ কম, তো লিকুইফেকশন হওয়ার পসিবিলিটি কমে গেল। কিন্তু যদি এক্সেস লোড আসে বা এক্সেস লোডের বিল্ডিং হয়, যেটা 20-30 তালা, তখন কিন্তু এখানে লিকুইফেকশন হওয়ার পসিবিলিটি বেড়ে গেল আর কি। তাই এটাই আর কি। তো এই যে 12টা ফ্যাক্টর, এইটা আমার মনে হচ্ছে স্যার দিতে পারে। এই যে স্যারের এখানে এই শীটে কিন্তু 12টা ফ্যাক্টর নিয়ে সে বেশ কথাবার্তা বলছিল আর কি। এখন আমি এটা বাংলায় খুব সুন্দর করে বুঝাই দিচ্ছি, স্যারের এখানে আচ্ছা ইংলিশে আছে। এই আচ্ছা এই সালের শীটে কি ওই 12টা পয়েন্টই আছে? হ্যাঁ বন্ধু, 12টা পয়েন্ট, এই যে 12টা পয়েন্ট আছে, হ্যাঁ হ্যাঁ আছে। ঠিক আছে, okay. এই যে এখানে টোটাল 12টা পয়েন্ট আছে, এর ভিতরে আবার ডায়াগ্রাম আছে, এই যে দেখো 5 নম্বর পয়েন্ট। আচ্ছা, এই লিঙ্কে আবার যুক্ত হতে পারবা 6 নম্বর পয়েন্ট, 7 নম্বর পয়েন্ট, এই যে 8 নম্বর, এই যে কনফাইনিং প্রেশার, তারপর হচ্ছে এই যে দেখো এই যে পার্টিকেল শেপ, তারপরে যে এই যে অ্যাজিং অ্যান্ড হচ্ছে সিমেন্টেশন, তারপর হিস্টোরিক্যাল এনভায়রনমেন্ট, এরপর হচ্ছে এই যে বিল্ডিং লোড। এই যে আমি লাস্ট এটা শেষ করছি। এখন কথা হচ্ছে, আমরা তো 12টা পয়েন্ট লিখবো, ছোট ছোট 1-2 লাইন লিখবো, তাই এই জন্য আমি বাংলায় শিখে রাখলাম। কেন বাংলায় শিখে রাখলে তুমি সহজেই কিন্তু দুটো একটা লাইন সহজে লিখতে পারবা ইংলিশ। এই জন্য বাংলায় শেখা দিলাম আর কি, আমি এটা বাংলা করে নিয়েছি আর কি। ঠিক আছে। আচ্ছা, এখন আসি তোমার লিকুইফেকশন অ্যানালাইসিস। এখন দেখো লিকুইফেকশন অ্যানালাইসিসে কি বলা হচ্ছে একটু দেখি আমরা। তো লিকুইফেকশন অ্যানালাইসিসের ক্ষেত্রে যে তোমার হচ্ছে লিকুইফেকশন পটেনশিয়াল নির্ণয় পদ্ধতি হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড পেনিট্রেশন সিস্টেম আর কি। মানে এসপিটি ভ্যালুর মাধ্যমে মূলত আমাদের এই লিকুইফেকশন গুলো আমরা করে থাকি আর কি। এটা হচ্ছে বিজ্ঞানী শিড এবং এড্রিসের ধারণা অনুসারে 1971 প্রস্তাব দিয়েছিলেন আর কি, সিম্পলিফাইড প্রসিডিউর নামে পরিচিত এটা। তো এখানে তিনি কি বলতেছেন যে সয়েল টাইপ নির্ধারণ, ফার্স্ট হচ্ছে সয়েল টাইপটা নির্ধারণ করতে হবে। এখন কথা হচ্ছে এরপরে কি, যে মাটি লিকুইফেকশন সক্ষম কিনা তা নির্ণয়, এই আর কি। সয়েল টাইপ নির্ণয় মানে কি, তোমার হচ্ছে মাটি লিকুইফেকশন হবে কিনা। এরপর হচ্ছে গ্রাউন্ড অর্ডার, এটা খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখে, এই 5টা ধাপ কিন্তু খুব ইম্পর্টেন্ট। মানে এই যে আমাদের যে এটা যে পরীক্ষায় যে স্যার দিতে পারে যে লিকুইফেকশন অ্যানালাইসিসে মূলত যে ধাপগুলো আছে, ওই ধাপগুলো এক্সপ্লেন করো, তো তখন কিন্তু এগুলো তোমার এক্সপ্লেন করতে হবে। সয়েল টাইপ নির্ধারণ, মাটির লিকুইফেকশন সক্ষম কিনা এটা নির্ণয় করা আর কি। এরপর হচ্ছে গ্রাউন্ড ওয়াটার টেবিল চেক, তাহলে মাটির পানির স্তর থেকে কত উপরে বা নিচে এটা নিশ্চিত করতে হবে। এরপর হচ্ছে সিএসআর, এই যে সিএসআর এই যে রেশিও চলেছে, সাইক্লিক স্ট্রেস রেশিও বলা হয়, সিএসআর, সাইক্লিক স্ট্রেস রেশিও। এটা কেন তৈরি হয়, এটা তো ভূমিকম্পের কারণে তৈরি হয়। ভূমিকম্প যখন এলোপাতাড়ি ভাবে গুল্লি মারে বা ঝাঁকুনি দেয়, তখন এই যে এসসিআর, সাইক্লিক স্ট্রেস রেশিও, এই জিনিসটা লাগে ভূমিকম্পের সময়। তো ভূমিকম্পজনিত তোমার হচ্ছে সাইক্লিক স্ট্রেস রেশিও নির্ণয় করতে হবে। এবার সিআরআর, সাইক্লিক তোমার রেজিস্ট্যান্স রেশিও, এই যে এটা দেখো সিআরআর, এটা আছে এখানে লেখা থাকার কথা, এই যে সাইক্লিক রেজিস্ট্যান্স রেশিও সিআরআর, ঠিক আছে। ওকে। তো সাইক্লিক এটার ক্ষেত্রে দেখো এসপিটি থেকে মাটির সাইক্লিক রেজিস্ট্যান্স এটা বের করা হয়। তাহলে একটা হচ্ছে সিএসআর হচ্ছে ভূমিকম্প থেকে বের করবে তুমি, আর সিআরআর এটা হচ্ছে কিন্তু এসপিটি থেকে বের করতে হবে। দুটো কিন্তু দুই রকম, এটা মাথায় রেখে কোনটা কোন জায়গা থেকে নির্ণয় করতে হয়। একটা হচ্ছে ভূমিকম্প আর্থকুয়েক থেকে, একটা হচ্ছে তোমার এসপিটি ভ্যালু থেকে। এরপর হচ্ছে ফ্যাক্টর অফ সেফটি,
ফ্যাক্টর অফ সেফটি ফাইন্ড আউট করতে হবে। যদি 1 থেকে বড় হয়, মনে করো যে সিআরআর হচ্ছে এসপিটি ভ্যালু, এসপিটি থেকে যেটা ই করা হচ্ছে, আর তোমার হচ্ছে ভূমিকম্প আর্থকুয়েক থেকে, এই দুটো রেশিও যদি 1 থেকে বড় হয় তাহলে তুমি সেফ জোনে আসো, লিকুইফ্যাকশন হবেই না কোনো কারণে। কিন্তু যদি 1 থেকে ছোট হয়ে যায় তাহলে অবশ্যই লিকুইফ্যাকশন হবে। এই জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমাদের যে ম্যাথটা আছে এই ম্যাথটা কিন্তু এই সূত্রটা অ্যাপ্লাই করা হবে। এই যে এফসি, ফ্যাক্টর অফ সেফটি সমান সমান সিআরআর ডিভাইড সিএসআর, এই দুটো রেশিও বের করতে হবে ওই ম্যাথটাতে, ওই স্যার যে ম্যাথটা করেছে। ওকে, এখন আসি সিএসআর। তো সাইক্লিক স্ট্রেস রেশিও, সিএসআর হলো ভূমিকম্প দ্বারা প্রণীত তোমার সাইক্লিক স্ট্রেস, শেয়ার স্ট্রেস এবং ইফেক্টিভ যে ওভারবার্ডেন স্ট্রেস এর অনুপাত, সেটাকে আমরা বলি সিএসআর। তাহলে সিএসআর পরীক্ষা আসতে হবে, হোয়াট ইজ সিএসআর, তো বলবো যে এটা একটা রেশিও, কিসের রেশিও, একটা হচ্ছে সাইক্লিক শেয়ার স্ট্রেস আর হচ্ছে ইফেক্টিভ ওভারবার্ডেন স্ট্রেস, এই দুটো রেশিওকে আমরা বলি সিএসআর। শেষ, এরপরে চলে যাচ্ছি। এটা একটা ফর্মুলা আছে, সিএসআর সমান সমান এই যে দেখো টাউ এভি ডিভাইড হচ্ছে কত, সিগমা প্রাইম ভি নট। এই সিগমা প্রাইম ভি নট কিন্তু আমি দেখাইছি টোটাল, টোটাল কি তো সাদমান, টোটাল ভার্টিক্যাল স্ট্রেস। ভার্টিক্যাল ভার্টিক্যাল হ্যাঁ, টোটাল ভার্টিক্যাল। ভার্টিক্যাল স্ট্রেস, হ্যাঁ, এই টোটাল ভার্টিক্যাল স্ট্রেস। তাহলে এখানে কিন্তু মান আছে, পয়েন্ট আছে 6.5, এটা সূত্র, কিন্তু এই ম্যাথে আমরা এই সূত্রটা ইউজ করবো, এটা মনে রাখো। এই সূত্রটা ম্যাথ একটু পরে ম্যাথ করবো। এটা হচ্ছে সূত্রটা হচ্ছে সিএসআর সমান সমান 0.65 গুণ হচ্ছে তোমার হচ্ছে সিগমা ভি নট ডিভাইড হচ্ছে সিগমা প্রাইম ভি নট ইন্টু এ এম এক্স ডিভাইডেড জি ইন্টু হচ্ছে আর ডি। আমরা একটু পরে ম্যাথে যাবো, আমি একটু দেখাই আসি ম্যাথ, কোন ম্যাথটা করবো, তাহলে তোমরা একটু আন্ডারস্ট্যান্ডিং এ ভালো হবে। এই যে এই ম্যাথটা করবো এখন, এই যে এই ম্যাথ, একটাই ম্যাথ আছে, এই যে এই ম্যাথটা। তো এই ম্যাথে কিন্তু এই সূত্রটা লাগবে, এই যে খেয়াল করে, যে সিএসআর সমান সমান এই যে দেখো, এই যে সিএসআর সমান সমান 0.65 আর ডি সিগমা ভি নট ডিভাইড হচ্ছে সিগমা প্রাইম ভি নট এ ম্যাক্স ডিভাইডেড জি, এই সূত্রটা লাগবে সিএসআর। সেখান থেকে হচ্ছে এই যে ফ্যাক্টর অফ সেফটি বের করতে হবে। এই এই জাস্ট যে সূত্রগুলো আমি শেখাচ্ছি এই সূত্রগুলো ভবিষ্যৎ নেক্সট এসে কাজে লাগবে। আচ্ছা, ওকে। তো এখন আমরা সামনের দিকে চলে যাচ্ছি, এখন একটু দেখে আসি এমএক্স জিনিসটা কি। এমএক্স হচ্ছে পিস, এই হ্যাঁ সময় তো মনে হয় শেষ হয়ে যাবে, সময় শেষ হলে কি সেম লিঙ্ক নাকি? হ্যাঁ, সেম লিঙ্ক, সেম লিঙ্ক, হ্যাঁ হ্যাঁ, সেম লিঙ্ক। ঠিক আছে, okay. ওকে, তাহলে যুক্ত হয়, আমি কিন্তু আর পরবর্তীতে টাইম দিতে পারবো না, আজকে শেষ, বুঝছো? সবাই আবার যুক্ত, কানেক্ট কানেক্ট হয়ে যায় আর কি, ভালো হবে তাহলে সবার জন্য। ওকে, তো এম এক্স হচ্ছে কি পিক গ্রাউন্ড অ্যাক্সেলারেশন, আর হচ্ছে তোমার সিগমা ভি নট হচ্ছে কি টোটাল ভার্টিক্যাল স্ট্রেস, আর সিগমা প্রাইম হচ্ছে ইফেক্টিভ ভার্টিক্যাল স্ট্রেস, আর আরডি হচ্ছে তোমার হচ্ছে ডেপথ রিডাকশন ফ্যাক্টর আরডি। ঠিক আছে, এটা আমার মোটামুটি এই হচ্ছে সূত্র, আর সূত্রের যে ইগুলো আছে নামগুলো আমরা জেনে ফেললাম যে কোনটা কি বলে। শেষ, এরপর আসে তোমার ডেপথ রিডাকশন ফ্যাক্টর আরডি যে বিষয়টা। তো আরডি বের করতে গেলে একটা সূত্র দিয়েছেন, এটা কে দিয়েছেন, তোমার হচ্ছে কেনি 1992 তে দিয়েছেন আর কি, কেইন নামে একজন বিজ্ঞানী আছে, এখন ইনি এটা দিয়েছেন 1992 তে। আচ্ছা, আরডি তিনি বলতেছেন আরডি সমান অন মাইনাস, অন থেকে মাইনাস দিতে হবে 0.012 ইন্টু জেড, জেড হচ্ছে গভীরতা, কত গভীরে আছে আর কি। এটা দিলে তোমরা আরডিটা পেয়ে যাবে, রিডাকশন ফ্যাক্টর পেয়ে যাবে। এটা কিন্তু ইম্পর্টেন্ট কথা আর কি, এটা মনে রেখে, যে মাটি আচ্ছা, রিজিড এই বডি জেড কি? হিসেবে কাজ করে না। দেখো একটু খেয়াল করে এই কথাটা বুঝে নাও। আচ্ছা, এই হ্যাঁ, এই জেড বলতে, এই জেড কি হচ্ছে ওয়াটার টেবিলের নিচের গভীরতা নাকি টোটাল গভীরতা? না গভীরতা, এই যে আমি দেখা দিচ্ছি যে এটা তুমি তোমার কনফিউশন আমি দূর করে দিচ্ছি, এই যে এই দেখো, যেটা হচ্ছে এরকম আর কি। দেখো, দ্য স্যাচুরেটেড পেনিট্রেশন টেস্ট ওয়াজ তোমার পারফর্ম এট হচ্ছে ডেপথ হচ্ছে 3 মিটার, মানে 3 মিটার একটা তোমার হচ্ছে স্যাচুরেশন পেনিট্রেশন টেস্ট করেছে, এসপিটি ভ্যালু বের করেছে, কয় মিটার বের করেছে, 3 মিটার বের করেছে। ওই 3 মিটারটাই হচ্ছে জেড, যেখানে তোমার এসপিটির মানটা বের করার জন্য ইউজ করা হয়েছে, যে মানে তোমার ডিস্টেন্সটা বা তোমার হাইটটা, ওটাই হচ্ছে জেড। এই যে এসপিটি ভ্যালু বের করেছে, এন ভ্যালু, বুঝতে পারলে এখন জেড এর বিষয়টা? যেখান থেকে মূলত হচ্ছে এই যে আরেকবার বলে দিচ্ছি, মনে করো যে দ্য স্যান্ড ডিপোজিট বলছে ফাইন স্যান্ড অফ ফাইন থিকনেস ইজ লোকেটেড অ্যাট এ ডেপথ অফ 3 মিটার ফ্রম গ্রাউন্ড সার্ফেস, মানে এই যে যত মিটার নিচে যে মূলত এসপিটি ভ্যালুটা ফাইন্ড আউট করা হয়েছে ওইটাই হচ্ছে জেড। ঠিক আছে, ওকে, চলে যাচ্ছি কিন্তু জায়গায়, আগের থেকে চলে যাচ্ছি, টাইম কিন্তু শেষের দিকে, আর 2 মিনিট সামথিং আছে। ওকে, তো এখন চলে আসি হচ্ছে সিআরআর, সাইক্লিক রেজিস্ট্যান্স রেশিও। সিআরআর ক্ষেত্রে কি বলছে স্যার, স্যারের ইসে আছে, স্যার এখানে বলতেছে যে সিআরআর হলো হচ্ছে তোমার ইনসিটু, ইনসিটু মাটি লিকুইফ্যাকশন রেজিস্ট্যান্স আর কি। এটা কাস্ট ইনসিটু আমরা বলি না, ফাইল কাস্ট ইনসিটু ফাইল আছে না, ইনসিটু মাটির মানে নিচে আর কি, অভ্যন্তরীণ ইনসিটু মাটি লিকুইফ্যাকশন রেজিস্ট্যান্স। তো এসপিটি হচ্ছে এন 160 ভ্যালু থেকে এটি নির্ণয় করা হয়। যেমন কেমন কেমন ভাবে নির্ণয় করবো, যখন 20 থেকে কম হবে, যদি এন 160 মানটা মানে আমাদের এসপিটির মানটা যদি 20 থেকে কম হয় তাহলে অবশ্যই তোমার হচ্ছে বালুটা মিডিয়াম স্টেট আর কি, এটা লিকুইফ্যাকশন ঝুঁকিটা বেশি থাকবে, এটা স্বাভাবিক বিষয়, কারণ এখানে এসপিটির মানটা অনেক কম, 20 থেকে কম মানে কি অনেক অনেক কম। এখন যদি কোনো 20 হয়, কোনো কারণে 20 হয়, তখন কিন্তু মিডিয়াম এবং ডেন্স, ডেন্স অবস্থায় আছে, এটা মিডিয়াম আছে, মিডিয়াম এবং ডেন্স, যেমন সিলেটের মাটিগুলো এই টাইপের হয়, এই যে মিডিয়াম এবং ডেন্স টাইপের হয়, যার কারণে অনেক সময় 5 তলা বিল্ডিং করতে গেলে তোমার পাইলিং করা লাগে না, আবার কিছু কিছু জায়গায় পাইলিং করা লাগে, এই টাইপের হয় সিলেটের মাটি, এই যে মিডিয়াম এন্ড ডেন্স। ওকে, এরপরে আসে তোমার এইটাই, কিন্তু আমাদের খুলনা রিজিয়নে কোন মাটি জানো, খুলনা রিজিয়নে কিন্তু এই মাটি, এই যে 20-এর কম, মানে লিকুইফ্যাকশন বেশি হওয়ার পসিবিলিটি থাকে, যার কারণে ওখানে পাইলিং লাগে, মাস্ট পাইলিং করা লাগে খুলনা রিজিয়ন, খুলনা বরিশাল, কারণ ওখানকার সামুদ্রিক এলাকা তো, মানে এখানে মানে তোমার লিকুইফ্যাকশন টাইপের আর কি, লিকুইড টাইপের। ওকে, এরপরে আসে এটা, এটার ক্ষেত্রে কি হচ্ছে, যখন 30 ক্রস করছে তখন তো অবশ্যই ডেন্স, ভেরি ডেন্স, তো এখানে লিকুইফ্যাকশন হওয়ার প্রবণতা নাই। সিলেটে এরকম মাটি আছে, এই যে ভেরি ডেন্স মাটি, যার কারণে দেখা যায় যে কোনো কারণে ফাইলিং ফাইলিং লাগে না, এমনিতেই হয়ে যায়, 5 তলা বিল্ডিং 6 তলা বিল্ডিং তুলে দেয়। ওকে, এরপরে আসি, এরপরে হচ্ছে তোমার হচ্ছে ম্যাগনিটিউড, তোমার হচ্ছে স্কেলিং ফ্যাক্টর, এটা একটু দেখে নাও, এম এস এফ, এটা হচ্ছে ম্যাগনিটিউড স্কেলিং ফ্যাক্টর। এটা হচ্ছে মূলত কি, তোমার যে সিএসআর এবং সিআরআর সার্ট মূলত হচ্ছে তোমার এমডব্লিউ, এই যে 7.5 মাত্রার ভূমিকম্পের জন্য তৈরি, 1 মিনিট আছে কিন্তু, অন্য মাত্রার জন্য সিআরআর এর মান হচ্ছে ম্যাগনিটিউড স্কেলিং ফ্যাক্টর দিয়ে গুণ করতে হয় আর কি। আবার বলতেছি,
তো এখানে হচ্ছে তোমার এই যে ম্যাগনিটিউড স্কেলিং ফ্যাক্টরের বিষয়ে তোমার ওই যে সিএসআর এবং সিআরআর এই যে চার্টে মূলত হচ্ছে তোমার এমডব্লিউ মানে আমাদের যে ম্যাগনিটিউডের মানটা 7.5 মাত্রার ভূমিকম্পের জন্য মানে তৈরি আর কি, এই যে চার্টটা আর কি মূলত। তো এখানে বলতেছে যে অন্য মাত্রার জন্য সিআর এর মান এই যে ম্যাগনিটিউড স্কেলিং ফ্যাক্টর দিয়ে গুণ করতে হয়। এই যে সিআর এর মানটা মূলত হচ্ছে এখানে যে ম্যাগনিটিউড এই যে স্কেলিং ফ্যাক্টর যেটা হয়েছে এইটাতে মূলত মাল্টিপল করতে হবে আর কি। আচ্ছা, এই কথাটা তারা বলতেছে। আর আর কি হয়েছে, আর হচ্ছে তোমার এমডব্লিউ বাড়লে তোমার সাইক্লিক শেয়ার স্টেট এর অ্যাপ্লিকেশন বলতে সংখ্যা আস্তে আস্তে বৃদ্ধি পায় এবং মাটির লিকুইফেকশন তখন কমতে থাকে আর কি। যদি আমাদের হচ্ছে তোমার হচ্ছে এই যে এমডব্লিউ যদি বাড়ে তখন হচ্ছে সাইক্লিক শেয়ার স্টেট এর অ্যাপ্লিকেশন সংখ্যা আস্তে আস্তে বৃদ্ধি পায়, তখন মাটির তোমার হচ্ছে লিকুইফেকশন রেজিস্ট্যান্স কমতে থাকে। এখন আমরা কিছু একটা ডায়াগ্রাম দেখতে হবে। এই যে এখানে যেমন এখানে দেখছে স্টাবল সয়েল আর হচ্ছে তোমার এই যে লিকুইড সয়েল। তো লিকুইড সয়েল এখানে কি হয়েছে, এখানে দেখো এই যে ডায়াগ্রামে দেখানো হয়েছে যে আমাদের হচ্ছে লুজলি পিক বসে গ্রেন অফ সয়েল বসে আর হচ্ছে হেল টুগেদার বাই হচ্ছে ফ্রিকশন। তো এই ক্ষেত্রে হচ্ছে দেখা যাচ্ছে আমাদের স্ট্রাকচারটা কিন্তু স্টেবল অবস্থায় আছে, কিন্তু এখানে কি হয়েছে, এখানে ড্রপিং হয়েছে। কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি তোমার হচ্ছে বেড রক, এই যে এখানে আমাদের পোরাটার প্রেশারটা বেশি আছে। একটু খেয়াল করো, এই যে এখানে যেটা শো করাচ্ছে, এই দেখো পোরাটার প্রেশার অতিরিক্ত মাত্রায় আছে এখানে। কিন্তু এখানে দেখা যাচ্ছে কি এখানে সলিডের মানটা বেশি, পোরাটার কিন্তু খুব কম আছে, মরসাইটির মানটা অনেক কম আছে, যার কারণে এটা স্টেবল অবস্থায় আছে। আচ্ছা, এটা ডায়াগ্রামে এটা দেখানো হয়েছে। এরপর হচ্ছে আর এটা তো আমি শিখে ফেলছি, এই যে 12টা স্টেপ, এই যে ডিপেন্ডস অন, এই 12টা স্টেপ আমি শিখে ফেলছি। এটা স্যার দেখাইছে যে ফ্যাক্টর গুলো এখানে ডায়াগ্রামে সুন্দর করে দেখানো হয়েছে গোল করে, এই আর কি, এগুলো শেখানো হয়েছে। তারপরে এখানে এই যে সিএসআর এটাও শেখানো হয়েছে, এটাও শেখাই ফেলছি সিএসআর। এই যে জেড এর মানটা সাইকোলজি যে বিষয়টা বলতেছিলে, জেড টা তুমি কিভাবে ফাইন্ড আউট করবে, এই যে জেড এর যে বিষয়টা এখানে। আর এটা হচ্ছে যদি আমাদের হচ্ছে এই যে টাউ এর মানটা যদি ফাইন্ড আউট করতে হয়, এই যে একটু দেখো, এই যে শেয়ার স্ট্রেংথ, এই যে শেয়ার স্ট্রেংথ যদি আমাদের বের করতে হয় তখন আমাদের এই যে একটা সূত্র আছে যে সিগমা ভি নট এবার হচ্ছে এ ম্যাক্স ডিভাইডেড জি, এর মাধ্যমে তুমি ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেংথ ফাইন্ড আউট করতে পারবা, ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেংথ এটা। আচ্ছা, এরপরে যে জিনিসটা স্যার বারবার শেখাচ্ছিল আমাদের সেটা হচ্ছে এইটা সিএসআর। সিএসআর ঠিক আছে, সিএসআর এর যে বিষয়টা ওই যে আমি বলছিলাম যে 0.65 আর ডি, তারপর হচ্ছে সিগমা ভি নট ডিভাইড হচ্ছে সিগমা প্রাইম ভি নট এ ম্যাক্স ডিভাইডেড জি। এটা খুব ইম্পর্টেন্ট, আমি একটু আগে সূত্রটা সুন্দর করে এক্সপ্লেন করছি ওই পিডিএফ এর মাধ্যমে। আচ্ছা, এরপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে তোমার এখানে একটা ডায়াগ্রাম ড্র করছে যে স্ট্রেস তোমার হচ্ছে রিয়াকশন তোমার কোফিশিয়েন্ট আর ডি বা ফ্যাক্টর ডেপথের সাপেক্ষে আমাদের এখানে ম্যাগনিটিউড যে এম ডব্লিউ যে মানগুলো আছে, যেমন এখানে এম ডব্লিউ যদি 5.5 হয় তখন দেখো এই গ্রাফটা কি হয়েছে আমাদের, কিন্তু এখানে হচ্ছে তোমার ইসের যে আরডির মানটা এই যে 1 এর কাছাকাছি, 1 থেকে আস্তে 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 এইভাবে গ্রাফটা হচ্ছে তোমার অ্যাঙ্গুলার সেকশন হয়ে অ্যাঙ্গুলার, হ্যাঁ অ্যাঙ্গুলার ভাবে মূলত হচ্ছে এটা আস্তে আস্তে কি হয়েছে তোমার নিচের দিকে নামছে আর কি। তো এটা হচ্ছে তোমার কি হবে আমাদের যে ম্যাগনিটিউডের যে ইসের মানটা এই 5.5, এরপরে তোমার এটা হচ্ছে কি 1 থেকে আস্তে আস্তে কোথায় যাবে 6.5 আর কি। তো এই মানগুলো কিন্তু যখন হচ্ছে স্যার ম্যাথটা দিবে আর কি, তখন এই ডায়াগ্রামটা হয়তো দিতে পারে, দিয়ে তারপরে এই মানগুলো তোমার হচ্ছে এই যে ডেপথের যে বিষয়টা এখান থেকে ডেপ ফাইন্ড আউট করতে বলতে পারে। মনে করো যে সে 7.5 দিল, আর হচ্ছে তোমার এখানে আমাদের ইসের মানটা পেলাম, তোমার আরডি এর মানটা পেলাম হচ্ছে 1, তখন 7.5 এবং 1 যদি দেওয়া থাকে তখন আমাদের ডেপ কত হবে, এই যে 20 হবে। ঠিক আছে, এরকম বিষয় কিন্তু আসতে পারে আর কি। আচ্ছা স্যার এই ডেপথ, এই হ্যাঁ ডেপথ কি আছে বলো, জেডের মান না, কিছু বলবা? হ্যাঁ এই ডেপথ কি জেডের মান এরকম না? আর কি, এরকম এই ইন্টারসেকশন পয়েন্টে আর কি কত ডেপতে আছে আর কি এটা। বলতেছি যে যদি বা আমরা তোমার ধরো হচ্ছে ডেপথ দিলো, তো তখন তোমার হচ্ছে আমাদের যে আরডি এর মান আমরা পেয়ে গেলাম, মনে করো যে 0.9 পেলাম, তো তখন হচ্ছে আমাদের এখানে ম্যাগনিটিউডের মানটা কেমন আসতে পারে আর কি। তখন কিন্তু ওই যে তোমার এই অনেক সময় ইন্টারসেকশন ইন্টারপোলেশন করা লাগতে পারে আর কি, যদি ডাইরেক্ট এরকম যদি 1 বরাবর না থাকে আর কি। এই জিনিসগুলো আর কি বলছিল উনি, এই ডায়াগ্রাম থেকে এই মানগুলো বের করতে হবে, এই যে আরডি এর মান, এই আরডি এর মান এই ফর্মুলা তো মানে আমাদের মনে মনে রাখা সম্ভব না, এই জন্য সেই এই ডায়াগ্রামটা ব্যবহার করে আচ্ছা আরডি এর বিপ্লব, মান। হ্যাঁ হ্যাঁ আমাকে তো শুনতে পাচ্ছ তুমি? হ্যাঁ, আমি তো শুনতে পাচ্ছি। আচ্ছা আমি না এই বিষয়টা এখানে আসলে ক্লিয়ার না, ঠিক আছে? বিষয় হচ্ছে যে হুম এই যে গ্রাফটা ধরো হচ্ছে হুম আমাকে হচ্ছে ম্যাগনিটিউডের মান দিয়ে দিল, হুম। আমি হচ্ছে এই ডেপথ পাবো, এই ডেপথ কি হচ্ছে আমার জেড এর মান পাবো নাকি অন্য কোনো কিছু ডেপথ আর কি? তোমার হচ্ছে ডেপথের মান তো বলে দেবে আর কি, কত ডেপথে তোমার হচ্ছে এই ম্যাগনিটিউডটা মানে হলো আর কি, এটা তো বলবে আর কি। তাহলে আমি গ্রাফ থেকে মতো পাবো কার মান? এই গ্রাফ এই থেকে যে আমি বের আরডি এর করবো মান কার পাবা, মান? আরডি আরডি এই যে স্ট্রেস রিডাকশন কোএফিসিয়েন্ট আরডি, ঠিক আছে। আচ্ছা, এটা আমি এটা তো এরকম আর কি, এরপর একটু সামনে দিকে যাই আস্তে আস্তে এটা বুঝতে পারবেন আর কি। তো এখানে স্যার যেটা বলছিলেন যে যখন হচ্ছে 75 মানে 75 ফিট থেকে যখন ডি এর মানটা ছোট হবে তখন হচ্ছে আরডি এর জন্য এই সূত্রটা আর কি, এই যে ফিগার, এই যে ইকুয়েশন 2 আর কি, ঠিক আছে। কিন্তু যখন 65 মানে 65 ফিট থেকে যখন বড় হয়ে যাবে তখন হচ্ছে এই সূত্রটা আর কি, এই সূত্রটা এটা। তো এখন তো হচ্ছে এইগুলো আমাদের মনে রাখা সম্ভব না, এই কারণে আমাদের গ্রাফটাই মানে আন্ডারস্ট্যান্ড করাটাই বেটার আর কি, গ্রাফ দেখে দেখে কিভাবে মানটা বের করা যায় আরডি এর মানটা, এই আর কি। তো এখানে দেখো আরেকটা কথা হচ্ছে ওই যে স্যার যে ম্যাথটা আমাদের দিছিল সে অবশ্য সূত্রটা শেখাই বলছি, আর ডি সমান ওয়ান মাইনাস হচ্ছে তোমার 0.012 ইন্টু হচ্ছে কত জেড আর কি। তো জেড এর মানটা আমি একটু আগেই বলছিলাম যে আমাদের এসপিটি ভ্যালু যে লেয়ারে তো আমরা ফাইন্ড আউট করবো সেই লেয়ারটা হচ্ছে আমাদের জেড এর মান আর কি। তো সাদমান কি আছে বন্ধু, সৌমিক? হ্যাঁ হ্যাঁ, আমি আসি। ও তো তুমি কথা তো আর বলতেছো না, তো কি দেখি অবস্থা তোমার, না, ওই যে শুভ বুঝতে ডাক পারতেছে। দিছিল এই জন্য।
বুঝাতে কি পারতেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতেছি বুঝতেছি বুঝতেছি। আহ, আচ্ছা, ঠিক আছে। কন্টিনিউ করুন। ওকে, ঠিক আছে। তো এরপরে হচ্ছে আমরা এরপরে ইসে যাচ্ছি আর কি। এরপর হচ্ছে সাইক্লিক তোমার রেজিস্ট্যান্স রেশিও, যে তোমার সিআরআর আর কি, ফ্রম দা স্যাচুরেটেড পেনিট্রেশন টেস্ট আর কি, এসপিটি ভ্যালুর মাধ্যমে এটা আমরা মূলত বের করি আর কি। তো এখানে কি কি ফ্যাক্টর গুলো আমাদের এখানে কাজে লাগানো হয়, যেমন হচ্ছে গ্রাউন্ড বলস ওয়াটার টেবিল, এটা আমি আগেও শিখে আসছি যে গ্রাউন্ড ওয়াটার টেবিল যদি আমাদের নিচে থাকে তাহলে এটা আমাদের এই এসপিটির মানটাও বৃদ্ধি পাবে আর কি, ইনক্রিজ হবে। এরপর হচ্ছে সয়েল টাইপ, কোন ধরনের সয়েল সয়েল আছে এখানে, কি তোমার হচ্ছে গ্রানুলার আছে নাকি তোমার হচ্ছে কোয়েসিভ সয়েল আছে নাকি কোয়েশন লেস আছে, এই সয়েল টাইপ আর কি। এরপরে আসি তোমার হচ্ছে রিলেশনশিপ বিটুইন হচ্ছে এন ভ্যালু আর হচ্ছে লিকুইফ্যাকশন তোমার হচ্ছে পটেনশিয়াল। তো যদি আমাদের হচ্ছে এটা আমরা জানি যে এন এর মানটা যদি 0 থেকে 20 হয় তখন হচ্ছে আমাদের পটেনশিয়াল বলছে যে ড্যামেজ এটা হচ্ছে হাই থাকবে আর কি। আর 20 তোমার 20 থেকে 30 হলে তোমার হচ্ছে ইন্টারমিডিয়েট, আর হচ্ছে 30 যদি ক্রস করে আর কি নো সিগনিফিকেন্ট ড্যামেজ আর কি। 30 ক্রস করলে আমাদের এখানে কোনো ড্যামেজ হওয়ার পসিবিলিটি থাকে না আর কি। কিন্তু যদি 20-এর নিচে হয়, এটা আমি আগে ওই যে আমাদের এখানে শিখে দেখাই আসলাম, এই যে 20-এ যদি নিচে হয় তখন দেখা যাচ্ছে যে এটা অত্যধিক ঝুঁকিপূর্ণ আর কি, লিকুইফ্যাকশন হওয়ার পসিবিলিটি অনেক বেশি আর কি। তো সেই জিনিসটাই স্যার এখানে তুলে ধরছে। এটা একটু মনে রাখে যে এই তিনটে জিনিস আর কি, 20 থেকে লেস দ্যান 20, এরপর হচ্ছে ইকুয়াল 20, আর হচ্ছে গ্রেটার দ্যান 20, বন্ধু, তিনটের উপর ডিপেন্ড। আমার হ্যাঁ, একটা কোশ্চেন, সেটা হচ্ছে এই যে এসপিটি কারেকশন কি আমাদের আবার কোনো জায়গায় করা করা লাগবে, নাকি NN16 মান ডিরেক্ট দেওয়া থাকবে, বা হচ্ছে যে আমরা কোনো জায়গা থেকে বাই ডিফল্ট পেয়ে যাবো? N1 16 মান ডাইরেক্ট, আমি যে ম্যাথটা ওই স্যার যে ম্যাথটা দেখাইছিল বুঝছো বন্ধু, ওই ম্যাথটাতে হ্যাঁ। স্যার ডাইরেক্ট বলে দিচ্ছে আর কি, একটু দেখে আসি। ডাইরেক্ট বলে দিচ্ছে। এখন আরেকটা বিষয় যেটা দেখলাম, সেই ওই ম্যাথটাতে উনি তোমার হচ্ছে এই যে একটা ফিগার কথা বলছে 10 পয়েন্ট, এই যে 10.7, কিন্তু এই ফিগারটা কিন্তু খুঁজে পাইনি আর কি, 10.7 যে এই ফিগারটা যে কই আছে তার শিটে, এই যে মানে এই যে এন কারেক্টেড, ঠিক আছে, 8 দিছে। এখন এইটা আবার প্রশ্নেও সে দিয়ে দিছে 8 আর কি, প্রশ্নে তুমি দেখো, প্রশ্নেও আচ্ছা সে আচ্ছা বলে আচ্ছা দিছে। আচ্ছা। এই যে দেখো, এখানে আর বলছে কোশ্চেনে যে দিয়ে কোনো সমস্যা নাই, কিন্তু এই যে ওই the যে আমাকে standard penetration বললো test was is a performed at a depth of 3 meter, the corrected n value is 8, ঠিক আছে। 8। কিন্তু অর্ণব আমাকে বললো যে স্টার্টিং ব্যাচের ভাইদের নাকি এরকম হয়েছিল যে ওই মানে কারেক্টেড এসপিটি ভ্যালু বের করতে বলছিল বা দেওয়া ছিল না, সেই ক্ষেত্রে নাকি তারা বিপদে পড়ছিল। তো এরকম যদি হয় তাহলে তো মানে এর মধ্যে করে যাবো। এখন হচ্ছে তাহলে ওই স্যারে বলতে হবে, স্যার আপনার এই বইতে যে ফিগার 10.7টা কই সেটা আগে আমাদের দেন, তাহলে আমরা পারবো তো সেখান থেকে বের করতে। এখন এই 10 পয়েন্ট ফিগারটাই তো পাওয়া যাচ্ছে না তাহলে। এই আর কি, বুঝতে পারছি তোমার কথা, ওইটা ওর প্রবলেম হতে পারে, স্যার তো ওই টাইপের মানুষ, সবসময় যেদিকে পোলাপান বাঁধানো যায় সেই চিন্তা করে। সমস্যা নেই, তুমি হচ্ছে বুঝাও আমাদেরকে, দেখো তারপরে আমরা আচ্ছা দেখবো আচ্ছা, আমরা প্রায় কতটুকু শেষের জানা। দিকে, আমরা বেশি অনেক এগিয়ে গেছি আর কি। এরপরে দেখো, এরপরে যে কথাটা বলতেছে যে আমাদের এখানে একটা সার্ট দেওয়া হয়েছে, সেটা হচ্ছে তোমার এই যে সিআরআর, আমাদের সাইক্লিক রেজিস্ট্যান্স রেশিও ভার্সেস হচ্ছে তোমার হচ্ছে N160 যে বিষয়টা আর কি। তো এখানে একটু দেখো, এই যে প্যান আমেরিকান ডাটা, এই আমেরিকান ডাটা আছে, তারপর জাপানিজ ডাটা আছে, চাইনিজ ডাটা আছে, 3 দেশের ডাটা আছে এখানে। আর আমাদের এই যে মার্জিনাল যে লিকুইফ্যাকশন সেটা হচ্ছে এইভাবে দেওয়া হয়েছে, এই যে তোমার হচ্ছে এই যে এইভাবে সিম্বল দেওয়া হয়েছে। আর লিকুইফ্যাকশন নো লিকুইফ্যাকশন তখন এই সিম্বল গুলো দেওয়া হয়েছে। তো আমরা একটু দেখি ডাটাগুলো অ্যানালাইসিস করা হয়েছে এখানে সুন্দর করে। তো যখন হচ্ছে আমাদের পার্সেন্ট ফাইনাল দেখো 35% আর কি, এখানে বলছে যখন পার্সেন্ট ফাইনাল হচ্ছে 35%, তখন আমাদের কি হচ্ছে, তখন আমাদের এই যে রেশিও যে মানগুলো দেখো এখানে দেখানো হয়েছে, তখন N16 মানটা দেখা যাচ্ছে যে এটা 0, এই যে সিআর এর যে ভ্যালুটা, এই যে এখান থেকে দেখানো হয়েছে এই। তো তখন আমাদের এই দেখো, এই যে আমাদের জাপানিজ যে ডাটা আছে সেটা দেখা যাচ্ছে যে এখানে আমরা এই ডাটাগুলো আমরা পাইছি যে সিআর এর রেশিওর মানটা হচ্ছে 2 এর উপরে আছে জাপানিজ কিছু ডাটায়, এই যে জাপানিজ কিছু ডাটায়। তারপরে হচ্ছে তোমার ইউএস এর যে ডাটাগুলো আছে এখানে দেখা যাচ্ছে যে 3 এর কাছাকাছি আছে এবং 3 এর উপরেও আছে, এই আর কি বিভিন্ন দেশের ডাটার বিভিন্ন ধরনের ডিফারেন্স আছে আর কি, এই পার্সেন্টেজ উপর ডিপেন্ড করে তোমার সিআর এর ভ্যালুটা আর কি। বুঝতে পারলে? এই বিষয়টা আর কি এখানে দেখানো হয়েছিল, কিন্তু এখানে তেমন কিছু লাগে না হয়তো পরীক্ষায়, তারপরে একটু জানে রাখা ভালো। এখন যদি পার্সেন্ট ফাইনাল 15% হয় তখন তোমার কি হবে, তখন একটু দেখতে হবে এই ডাটাটা, মানে যদি স্যার পরীক্ষায় দেয় তাহলে এইভাবে কিন্তু সে এটা উল্লেখ করে দিবে আর কি, টেবিল দিয়ে দিবে। আর যদি 5%-এর নিচে হয়, এটা একটু মনে রাখে, এটা কিন্তু আমাদের এই এক্সাম্পলে আছে, এটা 5%-এর যদি নিচে হয় তখন তোমার কি হবে, 5%-এর নিচে হলে তখন আমাদের এই যে N160 মান যদি আমাদের 8 দেওয়া থাকে, ভালো করে খেয়াল করো, আমাদের কিন্তু ওই যে এক্সাম্পল যেটা আছে ওটা 8 দেওয়া আছে, তাহলে এখানে হচ্ছে 8, তাহলে এই বরাবর হচ্ছে আমরা দাগ টানবো আর কি, এই বরাবর দাগ টানবো। আর হচ্ছে আমাদের এই 5% যেটা আছে, ভালো করে খেয়াল করো, এই লাইনটা এমনি আসছে, তার মানে তখন আমাদের ইন্টারসেকশন পয়েন্টটা এখানে হচ্ছে, তার মানে এটা কার সমান হলো, 0.1 এর সমান হলো। তাহলে এই 0.1 আমাদের মূলত সিআরআর এর মানটা, তাহলে সিআর এর মানটা কিভাবে ফাইন্ড আউট করতে হয় কিন্তু এই টেবিল থেকে বের করতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। ওই এক্সাম্পলে কিন্তু এই বিষয়টাই আমি দেখাবো আবার, মানে সিআরআর এর মানটা কিভাবে বের করতে হয় এই টেবিল থেকে বের করতে হবে। আশা করি বুঝতে পারছো। এরপরে চলে যাচ্ছি আমি পরে ভাবে, এখানে কনফিউশন আছে নাকি সাইফুল বা শিয়াব? না না, ঠিক আছে, সমস্যা নেই, ওকে, বুঝতে তাহলে পারছি। না সিআর এর বন্ধু, মানটা কিন্তু, বুঝেছি। হ্যাঁ, বন্ধু, সমস্যা আছে নাকি? না না, বুঝছি তাই। ওকে, ঠিক আছে, সিআর এর মানটা এখান থেকে বের করতে হবে। ওকে, আমি চলে যাচ্ছি এর পরের ধাপে। তো এখানেও সেম ভাবে সেম জিনিসগুলো দেখানো হয়েছে, তোমার চাইনিজ জাপানিজ ইউএস এর যে বিভিন্ন ইয়ে আর কি, এই যে তোমার হচ্ছে ফাইনাল কন্টেন্ট ই আর কি, 35%, 15% আর 5% নিচে। তো এখানে হচ্ছে রেশিও হচ্ছে কি, এখানে আমাদের যে শেয়ার যেটা আছে, শেয়ার বাই হচ্ছে তোমার স্ট্রেইন যে ইফেক্টিভ যে স্ট্রেস আর কি, এই দুটো রেশিও এখানে ই করা হয়েছে। তো যদি আমরা এই দুটো রেশিও, যদি কোনো মনে করো যে স্যার এই দুটো রেশিও যদি কোনো টেবিলের মধ্যে বের করতে বলে, তখন এই টেবিলটা আমাদের ব্যবহার করতে হবে কিন্তু, যেখানে হচ্ছে N160 মান নিচে দেওয়া হবে X বরাবর, Y বরাবর হচ্ছে তোমার আমাদের এই যে শেয়ার ডিভাইড ভার্সেস হচ্ছে তোমার এই যে স্ট্রেস এর রেশিও দেওয়া থাকবে। তো এখান থেকে তোমার এই যে 5% নিচে হলে তোমরা এখান থেকে বের করতে হবে এই ডায়াগ্রাম থেকে। ওকে, এটা হচ্ছে এই ডায়াগ্রাম।
এরপর একটা সিএসআর, সিএসআর ভার্সেস এন 60। যদি আমাদের সিএসআর এর মানটা বের করতে হয় কোনো কারণে, এন 60 বলে দিচ্ছে এবং পার্সেন্ট ফাইনাল কত পার্সেন্ট আছে, 95%, তারপরে 50%, 5%, এরকম যা বলবে তার আন্ডারে তোমার এই টেবিলটা ব্যবহার করে ওই সিএসআর মানটা বের করতে হবে আর কি। আচ্ছা, এরপর একটা চলে যাচ্ছে কিন্তু, মানে এই টেবিলগুলো এই কারণেই দিছে আর কি, মানে মান বের করার জন্য আর কি। তিন ধরনের টেবিল, একটা হচ্ছে সিআরআর যেটা আমাদের এক্সাম্পলে আছে, একটু আমি একটু পরে দেখাবো। এরপর হচ্ছে তোমার হচ্ছে টাউ ভার্সেস হচ্ছে তোমার সিগমা প্রাইম। তারপর একটা পাচ্ছে হচ্ছে সিএসআর, সাইক্লিক তোমার হচ্ছে এই যে স্ট্রেস রেশিও আর কি, শেয়ার। এরপর এটা হচ্ছে তোমার একই মান, এটা হচ্ছে তোমার এমডব্লিউ মান দেওয়া হয়েছে 7.5। এটা এটা একটু ভিন্ন আছে, এমডব্লিউ মান যখন দেওয়া থাকবে, আর এর আগেরটা ছিল হচ্ছে কত, হ্যাঁ এটা হচ্ছে তোমার সিগমা ভি প্রাইম দেওয়া ছিল, এটা হচ্ছে 1 ATM, 1.0, এটা হচ্ছে 2003। আচ্ছা, আরেকটা বিষয়, একটা বিষয় একটু মনে রাখো, যদি কখনো এই যে তোমার সি ফাইনাল মানে সি এর মানটা বের করতে বলে, সি ফাইনাল মানটা, তখন 1 + 0.004 FC প্লাস হচ্ছে 0.005 FC ডিভাইড হচ্ছে N60, এই আর কি। এই সূত্রটা একটু যদি পারো মনে রাখতে পারলে আর ভালো আর কি, এই এফসি মানটা 5% উপরে আর হচ্ছে 35% থেকে নিচে আর কি, লিমিটেশন। আচ্ছা, এখানে গেল। এরপরে যে বিষয়টা তিনি বলছিলেন সেটা হচ্ছে ম্যাগনিটিউড স্কেলিং ফ্যাক্টর আর কি। তো এখানে হচ্ছে আমাদের আর্থকুইকের যে ম্যাগনিটিউড গুলো আছে, এই যে 8.5 একটা আছে, 7.5, 6.75, 6 আর হচ্ছে 5.25 আর কি। তখন আছে আমাদের হচ্ছে MSF এর মানগুলো দেওয়া রয়েছে 0.89, এটা হচ্ছে 1 হয়, 7.5 এর জন্য 1 ধরা হয়, এটা একটু মনে রাখলে ভালো আর কি। 7.5 এর জন্য 1 ধরা হয়। আর হচ্ছে তোমার 6.75 এর জন্য হচ্ছে তোমার 1.13, মান কিন্তু বাড়তেছে আর কি। 6 এর জন্য হচ্ছে 1.32, আর হচ্ছে 5.25 এর জন্য হচ্ছে 1.5। এই মানগুলো একটু কষ্ট করে মনে রাখলে ভালো আর কি, যদি স্যার আবার দিয়ে ফেলে কিন্তু। আচ্ছা, এখানে তেমন কিছু নাই, এখন এখন এটা তেমন কিছু শেখায়নি এখানে না, এখানেও তেমন কিছু না, এই যে DWF এখানে তেমন কিছু তারপরে বলছিল আর কি, একটা এখানে একটা কথা বলছিল যে যদি কোনো কারণে তোমার 7.5 MW এর মানটা আসে, তখন আমাদের এই যে আমাদের যে এই বরাবর যে DWF যেটা আছে আর কি, এটার মান যদি দেওয়া থাকে, তখন হচ্ছে আমাদের এই যে ইসের মানটা কত হতে পারে, এখানে ইন্টারসেকশন পয়েন্ট ওটা কি দেখাইছিল, এই জায়গাটা একটু আমাদের আছে, কনফিউশন আছে। এই বরাবর এটা দেখাইছিল একটা মান, এরকম কিছু অবশ্যই দেওয়ার পসিবিলিটি আছে কিনা যায় না, এটা একটু তোমরা নিজেরা একটু করতে পারো, ডিপলি চিন্তা ভাবনা করতে পারো এটা নিয়ে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে তোমার সিআরআর, সিআরআর আর হচ্ছে তোমার এদিকে এসপিটি ভ্যালু, এটা একটু দেখে নাও। এটা হচ্ছে তোমার হচ্ছে কারেক্টেড, এই যে সিপিটি তোমার হচ্ছে রেস্টিং, এটা যদি থাকে সিপিটি, কারেক্টেড সিপিটি ভার্সেস এদিকে হচ্ছে সিআরআর। তো তখন হচ্ছে আমাদের কি হতে পারে, তখন যদি এই টাইপের যদি থাকে, যদি সিআরআর মানটা বের করতে হয় কোনো কারণে, তখন কিন্তু আমাদের এই যে 20%, এই যে গামা, এই যে 20%, 10% আর 3%, এই তিনটার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট দেওয়া হয়েছে। এখন যদি স্যার কোনো কারণে 15% দিয়ে ফেলে, তখন ইন্টারসেকশন ওই ইন্টারপোলেশনও করা লাগতে পারে, যদি কোনো কারণে 15% দিয়ে দেয়। কারণ 50%-এর জন্য এখানে মানে আমাদের এখানে কোনো ডায়াগ্রাম নাই আর কি, 20% আছে, 10% আছে, 3% আছে আর কি। এটা একটু দেখতে হবে আর কি, বা বুঝে নিই আর কি। আর এখানে কথা হচ্ছে কোথায় লিকুইফ্যাকশন হবে, এই যে আমাদের যে এই যে 3%-এর উপরে যত এই সাইডে যত আছে, এখানে লিকুইফ্যাকশন হয়, কিন্তু এই পার্টগুলো লিকুইফ্যাকশন পার্ট, কিন্তু 3% নিচে নেমে গেলে এটা কিন্তু নো লিকুইফ্যাকশন, এখানে কোনো লিকুইফ্যাকশন হওয়ার পসিবিলিটি নাই, এই জায়গায় কোনো লিকুইফ্যাকশন হওয়ার পসিবিলিটি নাই। তার মানে বাম সাইডে আছে লিকুইফ্যাকশন হওয়ার পসিবিলিটি আছে এইটার, 3% উপরে থাকতে হবে আর কি, 3% বা 3% উপরে। ওকে, এটা হচ্ছে গামা আর কি। আর এখানে এখানে এই সূত্রটা একটু মনে রাখতে পারো আর কি, এই যে আমাদের বিশেষ যে কিউ সি ওয়ান সমান সমান সিপি কিউ সি, মানে হচ্ছে এই যে সি কিউ সমান সমান পি এ ডিভাইড হচ্ছে সিগমা ভি প্রাইম, পাওয়ার হচ্ছে কত সি, এটা মান দিয়ে দেবে সি এর। the normalization তোমার হচ্ছে exponent c is a function both of both normalized both trip resisting and হচ্ছে তোমার হচ্ছে friction ratio RF। আর হচ্ছে তোমার সিবি, এখানে একটা কথা বলছিলাম যে এই রেশিওটা, যে আরএফ এর যে রেশিওটা, আরএফ সমান সমান হচ্ছে এফএস ডিভাইড হচ্ছে কিউসি ইনটু হচ্ছে 100 আর কি। অবশ্য এই রিলেটেড ম্যাথ উনি দেখায়নি, কিন্তু অনেক কিছু বলছিল আর কি, কিন্তু ম্যাথ গুলো তো দেখায়নি সেইভাবে, যে কোন টাইপের ম্যাথ এখানে দিবে কত কিছু আবার আলোচনা করেনি, একটাই ম্যাথ আছে তার এই বইতে, এই জন্য কনফিউশন আসলে যে কি দেবে সে। আচ্ছা, আমাদের শুধু কি ম্যাথটা বাকি আছে নাকি এখন? এখন শুধু ম্যাথটাই বাকি আছে, হ্যাঁ তোমার কথা ঠিক আছে, এই ম্যাথটাই বাকি আছে, হ্যাঁ এই ম্যাথটা আমার করলেই ম্যাথ মোটামুটি শেষ। এখন ম্যাথটা করে আমি ফিনিশিং দিয়ে দিব আর কি, তার আগে এই গ্রাফটা তোমরা একটু দেখতে পারো, এই যে মানে আমি মোটামুটি সব শিখাই যা যা স্যার দেখাইছিল সব দেখানো হয়ে গেছে। এই যে তোমার ভিএস অন সমান সমান ভিএস ইনটু হচ্ছে সিবি, এটা হচ্ছে ফিল্ডে আর কি, ফিল্ডে হচ্ছে ভিএস এর ফিল্ডের মান, ফিল্ডে এই মানটা পাওয়া যায় আর কি, ভিএস এর মানটা শেয়ারের আর কি, শেয়ার, বুঝছো? এটা হচ্ছে সাইক্লিক, তোমার হচ্ছে এটা হচ্ছে সিআরআর, সিআরআর সাইক্লিক রেজিস্ট্যান্স রেশিও ভার্সেস হচ্ছে তোমার হচ্ছে এই যে কারেক্টেড শেয়ার ওয়েভ আর কি, কারেক্টেড শেয়ার ওয়েভ ভেলোসিটি, এই যে তোমার ভিএস অন আর কি, যদি মিটার পার সেকেন্ডে দেওয়া থাকে কোনো কারণে, তখন তোমার কিন্তু এই ডায়াগ্রামটা ইউজ করে তারপরে এই মানগুলো বের করতে হবে। এই ডায়াগ্রামের ক্ষেত্রে হচ্ছে 35 আর হচ্ছে 20 আর 5% থেকে কম, যদি 5% অথবা 5% থেকে কম হয়, তখন দেখা যায় যে কোনো এক কারণে লিকুইফ্যাকশন হওয়ার পসিবিলিটি আছে আর কি। কিন্তু যদি 5% থেকে কোনো কারণে মনে করো যে তোমার হয়ে গেল, তোমার 5% নিচে আছে 20 আর হচ্ছে 25% উপরে, 5%-এর যদি নিচে থাকে, তখন আর কি আমার এখানে এই যে লিকুইফ্যাকশন হওয়ার পসিবিলিটি আছে, এই যে এই ডায়াগ্রামটা একটু বুঝে নিতে হবে যে 5%-এর নিচে অথবা সমান, তোর জন্য এটা আর কি, এটা 20 যদি থাকে তখন এটা ফাইনাল, ফাইনাল যদি 20 থাকে, আর 30% অথবা 30% উপরে যদি থাকে, তখন এটা ইউজ করতে হবে, এটা ইউজ করে এই মানটা বের করে নিতে হবে যে 0.2 আসবে নাকি
পয়েন্ট তোমার হচ্ছে 1.8 আসবে নাকি 2.1 আসবে, এখান থেকে ইন্টারসেকশন করে বের করে নিতে হবে আর কি, যদি এই টাইপের কিছু দেয় আর কি পরীক্ষায়। আচ্ছা, আর এই সূত্রটা একটু মনে রাখি, এই যে VS1 এটি আর কি, VS1 হচ্ছে আমাদের মূলত কারেক্টেড শেয়ার ওয়েভ ভেলোসিটি আর কি, যে মিটার পার সেকেন্ড আর কি। VS1 সমান সমান BS, যেটা হচ্ছে ফিল্ডে থেকে পাওয়া হয়, BS এর মানটা, এটা হচ্ছে শেয়ার ওয়েভ আর কি, সেটা ফিল্ডে পাওয়া যায়। এবার আর হচ্ছে CV, এটা সমান সমান লেখা যায় তোমার CV সমান সমান 100 ডিভাইড হচ্ছে তোমার টোটাল যে ইফেক্টিভ যে আমাদের যে স্ট্রেসের মানটা, এর পাওয়ার হচ্ছে 0.25 আর কি। এখন এই রিলেটেড সে ম্যাথ কিন্তু দেখায়নি, এখন সে শুধু এইসব পড়ায় চলে গেছে, কিন্তু বাস্তবে যে ম্যাথ যে কি দেবে এই জিনিসটাই বোঝা কঠিন হয়ে যাচ্ছে। এখন আসে তোমার এক্সাম্পল, এই যে লিকুইফ্যাকশন অ্যানালাইসিস এক্সাম্পল গুলো আছে, আমি দেখি কালকে একটা ম্যাথ এই রিলেটেড লিকুইফ্যাকশন টাইপের যত ম্যাথ আছে, ওই যে তোমার বিগত বছরের, কারণ ছাত্র একসময় পরীক্ষা নিয়েছে 2019 সালে না কত সালে, ওই ম্যাথ গুলো একটু দেখতে হবে আর কি, যে কি টাইপের ম্যাথ দিছে আর কি। আমাদের সিনিয়রদেরও তো কোশ্চেন করছিল উনি, ওখানে বা কি টাইপের ম্যাথ দিছে একটু দেখলে হয়তো এটা ভালো হবে। তো এখন একটু দেখো এই ম্যাথটা করে শেষ। দ্য স্যান্ড ডিপোজিট অফ হচ্ছে ফাইন স্যান্ড, এই যে ফাইনার কিন্তু বলে দিচ্ছে, এই যে 5% এর নিচে, ভালো করে বুঝে নাও, এই যে ফাইনার কথাটা বলছে 5% এর নিচে বলছে। অফ তোমার হচ্ছে ফাইনাইট থিকনেস ইজ লোকেটেড এট এ, তোমার হচ্ছে ডেপথ দেওয়া রয়েছে 3 মিটার ফ্রম দ্য গ্রাউন্ড সার্ফেস থেকে আর কি, আমাদের পৃষ্ঠ সার্ফেস থেকে। ওকে, এরপরে কি বলতেছে, এরপরে বলতেছে হচ্ছে দিস ইজ লোকেটেড, বলছে যে ইন এ সেসমিক তোমার হচ্ছে প্রোন এরিয়া হোয়ার দা, আমাদের মানে সেসমিক এরিয়াতে আছে তোমার অ্যান্টিসিপেটেড, বলছে GPA, হচ্ছে গ্রাউন্ড পিক, বলছে অ্যাক্সিলারেশন ইজ হচ্ছে কত, 0.4 গ্রাম, 0.4 গ্রাম। ওই যে আমরা যে একটা কন্ডিশন শিখাইছিলাম লিকুইফ্যাকশন আর কন্ডিশন, মনে আছে যে তখন 0.1 এর কথা বলছিল, এই কথাটা মনে আছে, এই যে একটা কন্ডিশন শিখছিলাম 0.1 লিকুইফ্যাকশন হওয়ার পসিবিলিটি। হ্যাঁ, এবারে 0.4 আছে, তার মানে কিন্তু এখানে লিকুইফ্যাকশন হওয়ার পসিবিলিটি বেশি আছে মোটামুটি। আচ্ছা, এরপরে দেখি কি হয়, যে লিকুইফ্যাকশন হবে কিনা, 0.4 আছে এখানে, এখন তারপরে দেখা যাবে হয় যে হবে না। দা স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট হচ্ছে তোমার পারফর্ম এট এ ডেপথ হচ্ছে 3 মিটারে এই পারফর্মটা করা হয়েছে আর কি। দা কারেক্টেড এন ভ্যালু পাওয়া গেছে 8, দা ইউনিট ওয়েট বলছে অফ স্যান্ড মে টেকেন, বলছে এটা হচ্ছে কত, এই যে তোমার এই লেয়ারে হচ্ছে তোমার 18.4 পাওয়া গেছে কিলোমিটার পার মিটার কিউব আর কি। এখানে লেয়ার গুলো দুই ভাগ ভাগ করা হয়েছে, 3 মিটার তো, 1.5 উপরে হচ্ছে 1.5 আর নিচে হচ্ছে 1.5, দুই লেয়ারে ভাগ করা হয়েছে। তা এই লেয়ারে কিন্তু আমাদের হচ্ছে মানে পানির পরিমাণটা অনেক কম, মানে কিছুটা আনস্যাচুরেটেড অবস্থায় থাকবে আর কি, আর এই লেয়ারটা হচ্ছে স্যাচুরেটেড লেয়ার। আচ্ছা, তাই এই জন্য বলতেছে ইউনিট ওয়েট অফ স্যান্ড মে বি টেকেন, বলছে এখানে 18.4 কিলোমিটার পার মিটার কিউব, আর হচ্ছে সাবমার্জ মানে মাটির পানির সাথে পুরো কানেক্টেড। ইউনিট ওয়েট দেওয়া রয়েছে তোমার স্যান্ডের হচ্ছে 9.2 এত কিলোমিটার পার মিটার কিউব, তার মানে এই যে নিচেরটার কথা বলছে, নিচেরটার কথা। আর উপরে হচ্ছে তোমার এই যে 18.4, এই উপরেটা হচ্ছে 18.4 উপরে লেয়ার, আর নিচের লেয়ার হচ্ছে এই যে 9.2, তার সাথে আবার ওয়াটার ইউনিট আছে, তাহলে 9.2 প্লাস হচ্ছে 10 এরকম আর কি। এর সাথে আবার ওয়াটার ইউনিট ওয়েটটা আছে 10 কিলোমিটার পার মিটার কিউব। ওকে, ক্যালকুলেট দ্য ফ্যাক্টর অফ সেফটি। ওকে, ফ্যাক্টর অফ সেফটি বের করতে হবে, তো এখন আমরা যাচ্ছি মেথে। তো আমাদের যেগুলো দেওয়া আছে সেগুলো আমরা সুন্দর করে ফার্স্ট লিখে ফেলবো, যেমন এন কারেক্টেড দেওয়া রয়েছে, এই যে গামা টি দেওয়া রয়েছে, তারপর হচ্ছে গামা এই যে নট দেওয়া রয়েছে। ওকে, আর পানির ইউনিট ওয়েট আমরা জানি, জেড এর মান 3 দেওয়া রয়েছে, PGA 0.4 গ্রাম আর কি। ওকে, এখন এরপর নিচে যাচ্ছি। তো আমাদের হচ্ছে ইফেক্টিভ স্ট্রেস, এই সূত্রটা আমি প্রথমেই শিখে আসছিলাম, আমি একটু আরেকগুলো দেখাচ্ছি। এই সূত্রটা একদম ফার্স্টে শেখানো হয়েছিল, কোথায় গেল, আচ্ছা এখানে আছে। এই যে আমরা যে শিখছিলাম যে ইফেক্টিভ স্ট্রেস সমান সমান হচ্ছে তোমার হচ্ছে এই যে ইফেক্টিভ স্ট্রেস সমান সমান হচ্ছে আমাদের টোটাল স্ট্রেস মাইনাস হচ্ছে তোমার হচ্ছে পোরোটার প্রেশার। তো আমাদের এখানে কিন্তু পোরোটার প্রেশার বলতে কোনো কিছু নাই, ইউ এর মান কোনো কিছু নাই, তাই এই জন্য ইউ এর মান নিয়ে আমাদের এখানে কোনো চিন্তা নেই এই ম্যাটটাতে। কোথায় গেল, ওকে। তো এই কারণে আমরা লিখবো, লেখার সময় লিখবো যে ইফেক্টিভ স্ট্রেস সমান সমান হচ্ছে আমাদের টোটাল স্ট্রেস মাইনাস হচ্ছে ইউ। এখন ইউ এর মান তো আমাদের এখানে দেওয়া নেই, তো এই এইটার মান কত, এইটার মান হচ্ছে আমাদের তোমার কি এই যে গামা গামা ইন্টু 1.5 প্লাস হচ্ছে তোমার এই যে গামা বি ইন্টু 1.5, গামা টি হচ্ছে আমাদের এই যে এই যে 18.5 এর জন্য, এই যে 18.5 যেটা আছে এটার জন্য, আর হচ্ছে গামা বি হচ্ছে এই যে সাবমার্জ যেটা 9.2 এর জন্য, আর 1.5 হচ্ছে মানে মনে রাখতে হবে সূত্র আর কি। তাহলে এটা যদি আমরা এখানে সেট করি, তখন হচ্ছে তোমার এখানে 18.4 ইন্টু 1.5 আর 9.2 ইন্টু 1.5, তাহলে এখান থেকে আমরা ইফেক্টিভ স্ট্রেস পেয়ে গেছি 41.46 ইফেক্টিভ স্ট্রেস পেয়ে গেছি। এখন আসি টোটাল আচ্ছা, স্ট্রেস। বিপ্লব, হ্যাঁ, বলো। 1.5 কি সত্যি ফিক্সড 1.5 নাকি দুইটা লেয়ারের জন্য হচ্ছে 1.5 আর 1.5? না না, এটা হচ্ছে তোমার কথা ঠিক আছে, এই যে আমি যেটা বলতেছিলাম হচ্ছে এই যে হ্যাঁ দুটো লেয়ার আর কি, ঠিক আছে। আচ্ছা, এখন ওই যে হচ্ছে 3 3 তো, আমাদের হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ওই 3 3, আচ্ছা হ্যাঁ আমাদের 3 কে ভাগ করে 1.5 করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, ওই যে আমি এখন এই হ্যাঁ, দুইটা লেয়ার যে 1.5 আর 1.5 আছে, এটা আসলে কোশ্চেন কোথাও মনে হয় না যে মানে ক্লিয়ার করা আছে, না নাকি না এটা হচ্ছে ওগুলো তো আমরা বলবে না, ওগুলো তো বলা থাকবে না, আমি তো এই জন্য তোমার এই যে সাদমান এই বিষয়টা ক্লিয়ার হয়েছিল। এখন আমিও মোটামুটি আরেকটা বিষয় একটু মাথায় আসলো হঠাৎ করে, যেমন টোটাল ভার্টিক্যাল স্ট্রেস এটা বের করতে গেলে আমাদের লেয়ার টু লেয়ারের এই যে তোমার গামা ইন্টু জেড তার মানে প্রত্যেকটা লেয়ারে যোগ করতে হবে আর কি। এই যে তোমার হচ্ছে হ্যাঁ, হ্যাঁ, এটা বের করতে গেলে এই 3 নম্বর হ্যাঁ। সূত্রটা কাজে লাগবে, এই যে সাদমান এই সূত্র নিয়ে একটু আলোচনা আমার জিজ্ঞেস করছিল, আমার মনে পড়লো হঠাৎ করে, এই সূত্রটা কাজে লাগানো হয়েছে। আমার আমার কোশ্চেনটা হচ্ছে যে এই যে লেয়ার যে বলো। 1.5 আর 1.5 ধরছি আমরা, হুম। মানে এটা কি আসলে আমরা মানে অর্ধেক অর্ধেক করে অ্যাজাম্পশন করে নিছি, হ্যাঁ বাট হ্যাঁ ওখানে হ্যাঁ কোনো লেয়ার হ্যাঁ তো বলি নাই। হ্যাঁ, ঠিক আছে। দুইটা লেয়ারের কথা কিন্তু ওখানে কিন্তু বলা নাই, বলা আছে বলিনি কি? বলিনি, ঠিক আছে বলিনি। এটা হচ্ছে যখন তাহলে আমরা বলবে না, লেয়ার আমি তোমার বলতেছি বিষয়টা, যখন বলবে না তখন তোমাকে অবশ্যই অর্ধেক অর্ধেক করে নিয়ে কাজ করতে হবে, কিন্তু যখন যদি বলে 1/3 হচ্ছে আপার পার্টে আর তোমার হচ্ছে তোমার 1/3 গেল, তাহলে 2/3 হচ্ছে লোয়ার পার্টে, তখন কিন্তু তোমার ওইভাবে কাজ করতে হবে, ঠিক আছে। স্যার কিন্তু এরকমই করবে, 1/3 এরকম 2/3 এরকম বলে দেবে আশা করি, আর না বললে তো কোনো ঝামেলা নেই, হাফ আপ করে নিবা এই আর কি। তাহলে এখানে হচ্ছে গামা ইন্টু জেড প্লাস হচ্ছে গামা বি ইন্টু জেড, আচ্ছা তাহলে জেড এর মান হচ্ছে 1.5, ঠিক আছে, তোমার কথাটা ভালো। তো এরপর হচ্ছে টোটাল স্ট্রেস হচ্ছে সিগমা ভি নট, তো এটা হচ্ছে আমরা সেম ভাবে করবো। তো টোটাল স্ট্রেস যখন বের করবো তখন কিন্তু ওয়াটারের যে ইটা আর কি, ওয়াটারের যে ইউনিট ওয়েট এটা কিন্তু কাজে লাগাতে হবে, ওয়াটার ইউনিট ওয়েট, ঠিক আছে।
অটো ইউনিট হচ্ছে এই যে 10টা, তখন 9.24 এর সাথে 10টা যোগ করতে হবে, তখন আমরা একটু টোটাল স্ট্রেসটা বেশি পেয়ে দেবো। তাহলে এই পার্টটা আমরা ক্লিয়ার হয়ে গেলাম। এখন আসি নিচের পার্টে। নিচের পার্টে হচ্ছে আমাদের হচ্ছে আরডি বের করতে হবে। এই যে তোমার হচ্ছে ডেপথ রিডাকশন ফ্যাক্টর আরডি। তাহলে আরডি সূত্র আমরা শিখেছিলাম যে 1 মাইনাস 0.012 ইন্টু জেড, জেড এর মান হচ্ছে 3, তো আমরা আরডি পেয়ে গেছি। এরপর হচ্ছে সিএসআর, সিএসআর এর সূত্র আমি শিখেছি যে 0.65 আরডি তোমার হচ্ছে সিগমা ভি নট ডিভাইড সিগমা প্রাইম ভি নট, তোমার এ ম্যাক্স ডিভাইড হচ্ছে জি। ওকে, তো এখান থেকে আমরা কিন্তু সহজেই এসে পেয়ে যাচ্ছি যে আরডি মান পেয়ে গেছি। তারপরে সিগমা ভি নট আমরা পাইছি যে 56 একটু আগে পাইছি, আর সিগমা প্রাইম ভি নট এটা 41 পেয়েছি। আর হচ্ছে তোমার এ ম্যাক্স ইন্টু জি। এই এ ম্যাক্স ইন্টু জি মানে কি? এ ম্যাক্স ইন্টু জি মানে হচ্ছে তোমার আমাদের এই যে ইসের মানটা আর কি, এই যে তোমার পিজিএ, পিজিএ পিক গ্রাউন্ড অ্যাক্সিলারেশন, এই যে 0.4, ঠিক আছে। পিজিএ, পিজিএ মানে লেখা যায় এ ম্যাক্স বাই জি, এ ম্যাক্স বাই জি। আচ্ছা, আমি না আসলে এমএক্স নিয়ে ক্লিয়ার না, মানে এমএক্স টা কেমনে বের করছে, হ্যাঁ, এ ম্যাক্সটা কেমনে বের করছে? কিভাবে বের করছে? হ্যাঁ, এমএক্স টা ওই আচ্ছা, 56 আমি পয়েন্ট তোমাকে সামথিং। বলি, এ ম্যাক্স বাই জি এটাকে বলা হয় মূলত পিক তোমার হচ্ছে গ্রাউন্ড অ্যাক্সিলারেশন। এই পিক গ্রাউন্ড অ্যাক্সিলারেশন সমান সমান লেখা যায় এ ম্যাক্স বাই জি, ঠিক আছে নাকি? আচ্ছা, এখন তাহলে হচ্ছে আচ্ছা তোমার আচ্ছা, না সাইফুল, আরে আরে সরি সরি, একটু ভুল করে বলছি। তোমার হচ্ছে পিজি এর সমান সমান 0.5 ইন্টু জি, মানে 0.4 ইন্টু জি। এখন কথা হচ্ছে এইটাকে লেখা যায় এ ম্যাক্স, পিজি এ না লিখে অনেকে আমরা লিখতে পারবো এ ম্যাক্স, এ ম্যাক্স, ঠিক আছে। এ ম্যাক্স লেখা আচ্ছা যায়, পিজি এ না লিখে লেখা যাচ্ছে এ ম্যাক্স। আচ্ছা, এখন কথা হচ্ছে যখন এখানে আমরা এ ম্যাক্স লিখবো তখন এর নিচে কি দেওয়া হয়েছে এখানে? সূত্রের জি আছে, 9 হ্যাঁ সূত্রের হ্যাঁ জি আছে। এখন এ ম্যাক্স এর মানটা যদি বসাই, এ ম্যাক্স এর মান পেয়েছি হচ্ছে 0.4 ইন্টু জি, তাহলে এই উপরে জি আর নিচে জি তখন কেটে যাবে আর কি, এই জি আর উপরে জি কেটে যাবে, তখন 0.4 থাকবে, ডাইরেক্ট 0.4। আশা করি এখন বুঝতে পারছো, আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। কিন্তু কিন্তু এখানে যে লিখছে 56.46 বাই 41.46, হ্যাঁ এই দুটো হ্যাঁ, আসলে কোন জায়গা থেকে আসছে? আচ্ছা একটু আগে না আমি ওইটা দেখে আসলাম, এখানে কি শিখলে তুমি? এই যে 41.46 আর ও আচ্ছা আচ্ছা 56.46, সরি সরি, ঠিক ঠিক আছে ইফেক্টিভ ঠিক আছে, স্ট্রেস সরি টোটাল সরি। স্ট্রেস, হ্যাঁ ইফেক্টিভ হ্যাঁ স্ট্রেস হ্যাঁ, ঠিক টোটাল আছে। স্ট্রেস, এই দুটো রেশিও হ্যাঁ আর কি। হ্যাঁ, বিপ্লব, হুম, বিপ্লব ঠিক আছে ঠিক আছে, আমার ওকে, দেখতে ভুল হয়েছে। ঠিক আছে। ওকে, এখন এখান থেকে আমরা সিএসআর মানটা পেয়ে গেছি। এখন কথা হচ্ছে সিএসআর এর মানটা কিন্তু সূত্রের মাধ্যমে পাইছি, কিন্তু স্যার চাইলে কিন্তু ডায়াগ্রাম ইউজ করে আমাকে বের করতে বলতে পারে, যেমন আমি ওই যে আগে শিখাইছি এই বিষয়টা। তাহলে 3 এটা গেল। এরপরে হচ্ছে এন কারেক্টেড ভ্যালু, এই যে তোমার 8 আছে, তো এইটাকে কাজে লাগাই সি তোমার হচ্ছে সিআরআর, এটা কিন্তু এটা ভুল লিখছে, এখানে আর হবে, এই স্যারের এখানে মিস্টেক আছে, বইতে মিস্টেক আছে, সিআরআর হবে। সিআর এর মানটা হচ্ছে 0.1, কিভাবে হলো এটা একটু দেখে আসি, ওই যে ডায়াগ্রামটা যেতে হবে আবার। এই যে আমি বলছিলাম যে এটা আবার দেখাবো তোমাদের, এই ডায়াগ্রামটা আবার যাচ্ছি এখন, এটা দেখে নাও, এটা কিন্তু লাগবে না কিন্তু, এই যে এটা, এই যে এটা, এই ডায়াগ্রামটা, এই যে এই ডায়াগ্রামটা। তো এই ডায়াগ্রামটা একটু খেয়াল করো, এখানে কিন্তু আমাদের এন অন 16 মানটা কত? 8, তাহলে 8 মানে দ্যাট মিনস হচ্ছে এই বরাবর। তো এই বরাবর একটা দাগ টানলাম আর কি। আর হচ্ছে আমাদের এই পার্সেন্ট ফাইনাল কত বলছে? দেখো এই যে পাসের নিচে বলছে, তার মানে এটা মিন করতেছে, এই লাইনটা পাসের নিচে বলছে, তার মানে এই লাইনটা মিন করতেছে, তাহলে এই লাইন বরাবর দাগ টানতে হবে। তো দাগ টানলে কি হয়? দিন শেষে আমরা দেখতে পাই যে তোমার এটা হচ্ছে কারণ কোথায় সেট করেছে, এটা হচ্ছে তোমার এই বরাবর চলে আসছে, এই দেখো এই যে দাগ টানলে, এই বরাবর দাগ টানলে এই যে 1 বরাবর চলে আসছে, 1.1 এই বরাবর চলে আসছে, ইন্টারসেকশন এই 1 বরাবর হয়, তো এই জন্য হচ্ছে আমরা 1 নিব আর কি, এই আর কি। এই জন্য আমরা তোমার হচ্ছে কিসের মানটা 1 নিব। আশা করি বুঝতে পারছো এই বিষয়টা। ওকে, তা এখানে এই জন্য স্যার এখানে 1 নিচ্ছে কি বইতে 1 নিচ্ছে। এই যে তোমার সিআরআর, এটা কিন্তু সিসিআর না, এটা ভুল লিখছে, সিআরআর 0.1। এখন হচ্ছে ফ্যাক্টর অফ সেফটি, ফ্যাক্টর অফ সেফটি সূত্র হচ্ছে সিআরআর ডিভাইড হচ্ছে সিএসআর। তো সিআরআর মানটা আমরা পেয়েছি 0.1, আর সিএসআর মানটা পেয়েছি 0.341। তো এই দুটো রেশিও করলে 0.29 হয়। তাহলে আমি তোমাকে বলছিলাম যে সেফটি অফ ফ্যাক্টর যদি 0.1 থেকে তোমার বড় হয়, তখন কি হবে? তখন তো তুমি সেফ জোনে থাকবা। কিন্তু এর মানটা কি হয়েছে? 0.1 থেকে ছোট হয়ে গেছে, সরি 1 থেকে ছোট হয়ে গেছে, অনেক 1 থেকে ছোট হয়ে গেছে, লেস দ্যান 1, অনেক ছোট দাও, তাহলে লিকুইফ্যাকশন হবে, এটা স্বাভাবিক, ঠিক আছে। তো নাকি স্যারের পরীক্ষা দিছে কি আরো আছে? এর মাধ্যমে কি হয়েছে? যে পরীক্ষা কি এই পর্যন্ত নাকি? হ্যাঁ, পরীক্ষা এই যে লিকুইফ্যাকশন পটেনশিয়াল ইন্ডেক্স এটাও আছে, এই পার্টটাও আছে। এখন এই পার্টটা তো, এবারে এই পার্টটায় পড়াইছিল, সে কিছু পড়াইছিল। এখন এখানে যে কি যে দেবে বুঝতে পারছি না তো আমি ভাবছি, মাথায় এই আসে। পার্টে কি কি আছে? এই পার্টে আছে কিছু কিছু আছে, ওই যা যা পড়াইছি ওর ভিতরে আছে অনেক কিছুই। এখানে ম্যাথ কিছু আবার পড়ি, ম্যাথ এক্সটার্নাল পড়ি। সূত্র আছে, এই যে এখানে কিছু এক্সটার্নাল সূত্র আছে, এই যে এলআরআর, সিআরআর, এই যে এখানে কিছু আছে, এন এর মানটা আর কি, এন ভ্যালু ব্যবহার করতে এগুলো, হবে, এলপিআই। এগুলো কবে শিখবো? কালকের দরকারে শিখতে হবে যদি আবার ক্লাস নিতে হবে। হম। এরপরে শেষ, এখানে 3-4টে পেজ আছে, বেশি না, 3-4টে পেজ আছে, ঠিক আছে। এর ম্যাথ নাই? না, এর ম্যাথ নাই তো, আমি তো এই জন্য সবাই চিন্তিত, ম্যাথ আসলে কি দেবে সে, ম্যাথ তো নাই, ম্যাথ নাই বলতেই সব। বন্ধু বন্ধু, হুম, তাহলে তুমি ভিডিও দুইটা একটু তাড়াতাড়ি দিয়ে দিও ঝটপট করে, হ্যাঁ আমি এখনই আপলোড দিচ্ছি, ইউটিউবে আপলোড দিয়ে দিচ্ছি। দেখে দেখে দেখবে নিয়ে করবানি। ঠিক আছে বন্ধু। আপলোড এখনই দিচ্ছি, ঠিক আছে। ওকে বন্ধু, আচ্ছা সাথে তোমার ওই মালগুলো দিয়ে দিও, বাংলা তরজমাগুলো। আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। ঠিক আছে, ওকে, ওকে, ঠিক আছে বিপ্লব, অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে বন্ধু। আচ্ছা, হ্যাঁ। গুড নাইট। শুভরাত্রি।